আসসালামু আলাইকুম এভরিওয়ান এন্ড ওয়েলকাম টু দ্য অ্যানাদার ক্লাস অফ ভেক্টর ফিজিক্সের আরেকটা ক্লাসে আপনাদেরকে সকলকে ওয়েলকাম করতেছি। একজন আমাকে বলছে ভাইয়া কই ভাইয়া কই ভাইয়া কই। ওকে ভাইয়া চলে আসছি। আসসালামু আলাইকুম এন্ড সবাইকে স্বাগতম আজকের ক্লাসে। আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি, আপনারা সবাই কেমন আছেন? ক্লাস কেন দেরিতে শুরু হইলো? ভাইয়া হচ্ছে 9টা 5-এ একটা ক্লাস শেষ করছি, 9টা 6-এ হচ্ছে আপনার ক্লাসে জয়েন করছি। একটু রাশ শিডিউল যাচ্ছে, আমাদের অনেকগুলো কোর্স এট এ টাইম লঞ্চ হওয়ার কারণে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের সাথে গতকালকে ক্লাসে আমাদের দেখা হয়েছিল। গতকালকে সন্ধ্যায় সম্ভবত আমরা 5টা থেকে 6:30 পর্যন্ত ক্লাস করছিলাম। আজকে আবার রাতে 9টা থেকে ক্লাস করতেছি। অনেকে বলছিলেন ভাইয়া ভেক্টর কবে শেষ হবে, ভেক্টর শেষ হতে এত দেরি কেন হচ্ছে? তবে আপনারা কিছুদিন পর মিস করবেন যে ভাই ভেক্টর চ্যাপ্টারটা অনেক ভালো করে সময় নিয়ে পড়তে পারছিলাম, বাদ বাকি চ্যাপ্টার তো ধুমসে খালি শেষ হচ্ছে। কিন্তু এই যে ব্যাপারটা, ইন্টারের ব্যাপারগুলো এরকম যে আমাদের ভেক্টর যখন আপনি অনেক টাইম নিয়ে পড়তে পারতেছেন, এত টাইম নিয়ে যদি আপনি প্রতিটা চ্যাপ্টার পড়তে যান তাহলে আপনার দেখা যাবে টেস্ট পরীক্ষা চলে আসবে, আপনার ফার্স্ট পেপারের সিলেবাসই শেষ হবে না। তাই আমরা পরের থেকে আস্তে আস্তে স্পিড বাড়াবো। প্রথমে আমরা স্পিডে ছিলাম, কিন্তু চিন্তা করলাম যে অনেকেই হয়তো প্রথমে এসেই স্পিডটা ম্যাচ করতে পারবে না, তাই সবার কথা চিন্তা করে আমরা প্রথমে একটু রিভিশন করে করে আগাচ্ছি, যেন সবাই প্রথমে বেসিকটা স্ট্রং হয়, তারপর সবাই একসাথে ইনশাল্লাহ দ্রুত আগাবো, যেন সিলেবাসটা রাইট টাইমে শেষ হয়, রাইট টাইমের অনেক আগে ইনশাল্লাহ শেষ হবে। তারপর চলেন আমাদের আজকের ক্লাসে আমরা কি কি দেখবো তার আগে গতকালকে ক্লাসে আমরা কিছু জিনিস রিভাইজ করছিলাম, তাই না? কিছু জিনিস আমরা রিভিউ করছিলাম, সেই রিভিউ জিনিসগুলো তো আছেই। আমরা একটু স্লাইড গুলো ঠিক করে নিই। ওকে, ঠিক আছে। তো আমরা একটু দেখি আমাদের আজকে কত নাম্বার ক্লাস জানি। আমাদের আজকে হচ্ছে 12 নাম্বার ক্লাস। আজকে আমরা হচ্ছে কি করার কথা, রিভিশন প্লাস কিছু গাণিতিক সমস্যা, এই রিলেটেড জিনিসপাতি করব। সো গতদিন আমরা কি করছিলাম, ফিরে দেখা। আমরা যদি ফিরে দেখতে চাই, গত ক্লাসে আমরা বেসিক্যালি করছিলাম ডট গুণন করছিলাম আর হচ্ছে ক্রস গুণন, এই দুইটা জিনিস হচ্ছে আমরা গত ক্লাসে করছিলাম। তো ডট গুণন এবং ক্রস গুণন, ব্রাইটনেস বেশি সাউন্ড কম, আমাকে দুইজন দুইটা কমেন্ট করছে। তো ওদের কমেন্টটাকে একটু মাথায় নিয়ে বলবো, ভাই আপনারা কি সবাই আমাকে সাউন্ড ঠিক মতো শুনতে পাচ্ছেন কিনা, এবং হচ্ছে আমাকে ঠিকভাবে দেখতে পাচ্ছেন কিনা একটু আমাকে জানায়েন, কমেন্ট করেন। ওকে, বোর্ডটা কালো লাগতেছে। ভাইয়া একটু ফাস্ট করলে ভালো হয়। শুধু একটু না, অনেকটুকু ফাস্ট হবো ইনশাল্লাহ। ঠিক আছে, আজকে একটু ডার্ক দেখা যাচ্ছে, আজকে একটু অন্য রুম, এই রুমে সচরাচর আমাদের ক্লাস হয় না, আজকে ক্লাস হচ্ছে আর কি। অল ক্লিয়ার, আমাকে অল ক্লিয়ার জানাইছে অনেকে। ঠিক আছে, শ্যাম্পুর নামে নাম অল ক্লিয়ার। কে কে অল ক্লিয়ার শ্যাম্পু ইউজ করেন? শিখবো যদি একটা পোজ দেন, আমি অল ক্লিয়ার শ্যাম্পু ইউজ করি। ঠিক আছে, ওকে। তাহলে আমরা ডট গুণ দেখছি, ক্রস গুণ দেখছি। ডট গুণের ক্ষেত্রে আমাদের কি ছিল, এ ডট বি চলে আসতো হচ্ছে এ বি কস থিটা, আর দেখছিলাম কি এ এক্স বি এক্স, তারপর কি ছিল এ ওয়াই বি ওয়াই এ জেড বি জেড, এরকম। আর যখন আমরা ক্রস গুণন করছিলাম, ক্রস গুণনে কি আসছিল, দুইটা ভেক্টরকে ক্রস গুণন করলে ইটা এ বি সাইন থিটা এরকম চলে আসতো। বা আমরা যখন ম্যাট্রিক্স আকারে লিখতাম, এই ব্যাপারগুলো চলে আসতো, আই জে কে, এটা আমরা গতকালকের ক্লাসে দেখছি। এ এক্স এ ওয়াই এ জেড বি এক্স বি ওয়াই বি জেড, এগুলো চলে আসতো আমাদের গতকালকের ক্লাসে, এগুলো দেখা। আচ্ছা, একজন আসলেই হচ্ছে কয়েকজন হচ্ছে অল ক্লিয়ার শ্যাম্পু নিয়ে কথাবার্তা বলা শুরু করছে। ভাইয়া মজা করতেছিলাম, হ্যাঁ আপনারা আবার মানে বেশি সিরিয়াস হয়ে, ভাই আপনারা তো আবার অনেক ভালো লক্ষ্মী ছেলে মেয়ে, আপনারা দেখা যায় ভাইয়ারা যা বলি সেটাই করেন। দেখা গেল আপনারা আজকে আমি ক্লাস শেষ করলাম, ক্লাস শেষ করার পর হচ্ছে সবাই পোজ দিল যে শুভ ভাইয়া ক্লাসের মধ্যে অল ক্লিয়ার ম্যান শ্যাম্পু করাইছে, তাহলে কিন্তু আমার ধরেন মান সম্মান সব যাবে। তো এটা করা যাবে না, আমরা হচ্ছে পড়াশোনা রিলেটেড পোজ দিব, অল ক্লিয়ার ম্যান শ্যাম্পু নিয়ে দিব না। একে আবার অনেকে দেখছে অল ক্রিম শ্যাম্পু, এটা বললে হবে না, ঠিক আছে? ওকে, তো আজকে আমরা বেসিক্যালি কি করব, আমরা ক্রস গুণন পর্যন্ত দেখছিলাম, ক্রস গুণনের পরের অংশ থেকে আমরা যাব। আমরা গতকালকের ক্লাসে এটাও দেখছিলাম, লম্ব সমতলে একক ভেক্টর। লম্ব সমতলে মানে তলের লম্ব বরাবর তলের লম্ব বরাবর একক ভেক্টর, সেটা কি আসতো, ওই যে প্লাস মাইনাস ইটা চলে আসতো। অর্থাৎ এটা যদি আমরা বের করতাম, প্লাস মাইনাস এ ক্রস বি ডিভাইডেড বাই এ ক্রস বি এর মান। এটাও কিন্তু আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম, গতদিন
এবং হচ্ছে এইটা দিয়ে আমাদের পড়াশোনা শেষ হয়েছিল। আজকে আমরা বেসিক্যালি যেখান থেকে শুরু করব সেটা হচ্ছে ক্ষেত্রফল। আমরা ক্ষেত্রফল থেকে আমার পড়াশোনা শুরু করব এবং এরপর আমরা আস্তে আস্তে ভেক্টর ক্যালকুলাসের দিকে আজকের ক্লাসে ইনশাল্লাহ দেখব। আজকে থেকে শুরু করব ইনশাল্লাহ। আমরা পোস্ট দিব ভেক্টর অল ক্লিয়ার, কাজী জারিন বলছে। আচ্ছা, এটা সুন্দর ছিল, এই কথাটা সুন্দর ছিল। বোর্ডটা অন্যরকম লাগতেছে, প্রতিটা দিন অন্যরকম, মানুষের জীবনের প্রতিটা ফেজ অন্যরকম। হ্যাঁ, আজকে আপনি চিন্তা করছেন যে আজকে আপনি ফিজিক্স পড়ে উল্টায় ফেলবেন, উল্টা হঠাৎ করে স্যার বলছে আগামীকালকে কেমিস্ট্রি পরীক্ষা, তো আজকে মনে ধরুন আজকে শুভ ভাইয়ের ক্লাস করবো না। আজকে কি পড়তে হবে? কেমিস্ট্রির মৌল পড়তে হবে, যে সোডিয়ামের সাথে ক্লোরিন বিক্রিয়া করে কিভাবে সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন করতে হয়। তো এই হচ্ছে আমাদের জীবন। বা আপনি আজকে চিন্তা করলেন যে আজকে আমি এনাম ভাইয়ের ম্যাথ ক্লাস করব, সেই কিন্তু ধরেন চলে আসলো শুভ ভাইয়ের ধরো ফিজিক্সের বোরিং ভেক্টর ক্লাস করাচ্ছে। এটাও তো হইতে পারে, তাই না? তো জীবন সবসময় এক নিয়মে চলে না, এক এক দিন এক এক রকম হয়। কোনদিন দেখবেন বোর্ড অনেক সাদা, কোনদিন দেখবেন শুভ ভাইয়া ফর্সা হয়ে গেছে, অল ক্লিয়ার মেন শ্যাম্পু লাগছে, মানে আসলে লাইট অনেক বেশি। কোনদিন দেখবেন যে শুভ ভাইয়া হচ্ছে আফ্রিকার মানুষ হয়ে গেছে, হ্যাঁ, ওই দিন রুমের লাইট কম। তো এরকম হবে, এইটার সাথে আস্তে আস্তে মানায় নিতে পারবো, তাহলে হচ্ছে আমরা জীবন সংগ্রামে আগায় যাব। চলেন আমরা আমাদের পড়াশোনা যাই। ক্ষেত্রফল, আমরা 3 ধরনের ক্ষেত্রফল বের করব। আমি একটু এর আগে আপনাদেরকে চিত্র দিয়ে বলি। লাইক একটা ত্রিভুজ, একটা ত্রিভুজের দুইটা সন্নিহিত বাহু বরাবর যদি দুইটা ভেক্টর থাকে, লাইক এ আর বি থাকে, তাহলে এই ত্রিভুজের যে ক্ষেত্রফল সেটা আসে হাফ এ ক্রস বি। এটা তখন চলে আসে। এটা কিভাবে আসে প্রমাণ আমরা পরে দেখব, বাট আপাতত জেনে রাখেন যে একটা ত্রিভুজের দুইটা সন্নিহিত বাহু যদি দুইটা ভেক্টর দ্বারা প্রকাশ করা যায়, এ আর বি দ্বারা প্রকাশ করা যায়, তাহলে এ ক্রস বি করে যে মান পাবো তার অর্ধেকটা আসবে ত্রিভুজের ক্ষেত্রফলের মানের সমান। আপনাকে এই দুইটা ভেক্টর দিয়ে এ আর বি দিয়ে বলবে যে ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করো। তারপর ধরেন আমরা আরেকটা অংশে যাই। ধরেন একটা সামান্তরিক আছে। তো এখানে আমাকে বলল সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু বরাবর এ এবং বি দুইটা ভেক্টর আছে। এখন এই সামান্তরিকের ক্ষেত্রফল কত হবে? সামান্তরিকের ক্ষেত্রফল হবে হচ্ছে এ ক্রস বি। এ আর বি এর যদি আপনি ক্রস গুণন করেন, ক্রস গুণন করে যে মানটা পাবেন, অর্থাৎ এ বি সাইন থিটা যেটা পাবেন সেটাই হচ্ছে সামান্তরিকের ক্ষেত্রফল। এটা কিভাবে আসে আমরা প্রমাণটা দেখব, জাস্ট আপাতত নোট করে রাখেন এটার মান হচ্ছে এ বি সাইন থিটা, এটাই কি আসলে ক্ষেত্রফল বোঝায়। তারপর আমরা যদি পরের স্লাইডে যাই, আপনাকে যদি এই সামান্তরিকটাই দেওয়া হয়, এই সামান্তরিকটাই দিছে, কিন্তু আপনাকে বললো সামান্তরিকের দুইটা কর্ণ দেওয়া আছে। এখন দুইটা কি দেওয়া আছে ভাইয়া? দুইটা হচ্ছে আপনাকে কর্ণ দেওয়া। সো এই কর্ণটা হচ্ছে একটা ভেক্টর, এটা হচ্ছে আপনার এ, আবার এই কর্ণটা আরেকটা ভেক্টর, এটা হচ্ছে আপনার বি। তো সামান্তরিকের যদি দুইটা কর্ণ এ আর বি দেওয়া থাকে, তখন এই সামান্তরিকের ক্ষেত্রফল বের করতে হইলে আমাকে কি করতে হবে? হাফ এ ক্রস বি এইটা বের করা লাগবে, তাহলে আমি বুঝবো এটা সামান্তরিকের ক্ষেত্রফল। ঠিক আছে? তো এইটা কোথা থেকে পাইলাম সেটার প্রমাণটা আমরা এখন দেখব। তারপর আমরা সমান্তরাল হওয়া নিয়ে কিছু ছোটখাটো প্রবলেম করব। তারপর আমরা 5 মিনিট বা 2-3 মিনিটের ছোট্ট একটা ব্রেক নিয়ে তারপর আমরা আজকের ক্লাসের মেইন টপিক ইনশাআল্লাহ, যেটা কিনা আমাদের ভেক্টর ক্যালকুলাস, ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন, সেই ব্যাপারগুলোতে ইনশাআল্লাহ আমরা কাজ করব। আমাকে শাফিন মল্লিক বলে কিছু তুলতে পারি নাই, কোনো সমস্যা নেই, আমরা এগুলা ডিটেইলসে প্রমাণ করব, এখন জাস্ট জানার জন্য বললাম। তো এখন ভাই একটা অনেক বড় অনেক বড় বিরতি দিব 10 সেকেন্ডের। বিরতির পারপাস হচ্ছে ড্রিঙ্ক করা, পানি খাবো, সবাই বিসমিল্লাহ বলে পানি খাই, চলেন। ওকে, আমাদের অনেকের মধ্যে একটা কমন প্রবলেম হয়, বৃষ্টির মধ্যে যে অঙ্কগুলো, ছাতা ধরলে কি হয়, তারপর হচ্ছে বৃষ্টির কোন কাজ ভিজবে না ভিজবে। আমি জানি এগুলো আপনাদের অনেক প্রবলেম হয়, এই জন্য লাস্টের দিকে 3টা ক্লাস রাখছি। ওই 3টা ক্লাসের প্রত্যেকটা ক্লাসে
আমি আপনাদেরকে বৃষ্টির সেই অঙ্কগুলো আবার করাবো 3 দিন আলাদা আলাদা ভাবে ওই অঙ্কগুলো আপনাদেরকে করাবো। সো ওইটা নিয়ে কোনো টেনশন করবেন না। বৃষ্টির অঙ্ক, তারপর কিভাবে কত কোণে ছাতা ধরতে হবে, গাড়ির কোন কাজ ভিজবে, একটা পাহাড়ের মধ্যে দিয়ে গাড়ি চলতেছে, পাহাড়ের মধ্যে দিয়ে মানুষ ছাতা নিয়ে দৌড়াচ্ছে, বাতাস আসছে, সব ধরনের জটিল কেস আমি 3টা আলাদা দিন মানে এটা এবং এই মাসের মধ্যেই শেষ হবে ইনশাল্লাহ। তো সবগুলা আমি আলাদাভাবে আপনাদেরকে দেখাবো, ডিটেলস দেখাবো যেন কোনো কনফিউশন না থাকে। সো ওইটা নিয়ে আজকে টেনশন করবে না, আজকে আমরা এগুলা করে ভেক্টর ক্যালকুলাসে ইনশাল্লাহ চলে যাব। এবার আসেন আমরা সেই প্রমাণগুলোতে যাই। ত্রিভুজের ক্ষেত্রফল, সো ত্রিভুজের ক্ষেত্রফল এই ব্যাপারটা কিভাবে কাজ করে চলেন আমরা একটু দ্রুত এটা জেনে নিই। সো এইটা একটা ত্রিভুজ। সো আপনি করলেন কি, এই ত্রিভুজের আপনি একটা কাজ করলেন, সেটা হচ্ছে এই ত্রিভুজের এই দিকে একটা ভেক্টর নিলেন এ ভেক্টর, আর এইদিকে একটা ভেক্টর নিলেন, এটা হচ্ছে আপনার বি ভেক্টর। আচ্ছা, এখন ধরেন আমি ত্রিভুজের বিন্দুগুলোর নাম দিলাম, এটা হচ্ছে পি কিউ আর এই ত্রিভুজ। এখন পি কিউ আর ত্রিভুজের ক্ষেত্রফল কি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এটা আমরা সবাই জানি। এখন হাফ, ভূমি কতটুকু দেখেন, এই এ পরিমাণ, এই যে এইটুকুই তো ভূমি, তার মানে এটার মান কত এ, এটাই কি আমার ভূমি। আচ্ছা, তাহলে ভূমির জায়গায় আমি কি লিখতে পারি, এ লিখতে পারি। আচ্ছা, এবার আসেন উচ্চতা, চলেন উচ্চতাটা বের করে ফেলি। আমি যদি এখান থেকে একটা লম্ব টানি, তাহলে এই লম্বের মানটা আমি একটু ছোট করে দিই, আরো বেটার বুঝতে পারবেন। আমি যদি এখান থেকে একটা লম্ব টানি, তাহলে এই যে লম্বটুকু, সেই লম্বটুকুই কি হবে আমার উচ্চতা এইচ হবে। এখন চিন্তা করেন এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, এই লম্ব টানার পর যেই পয়েন্টে আপনি আসলেন, ধরলাম এই পয়েন্টটাকে পি কিউ আর এস পয়েন্ট বললাম, তাহলে এই যে ত্রিভুজ আছে, আমি যদি আলাদা করে একটু আঁকি, এই যে ত্রিভুজটা তৈরি হইলো, ত্রিভুজ পি এস আর, ত্রিভুজ পি এস আর এ, এই ত্রিভুজটার মধ্যে আপনি যদি এইচ বাই বি নেন, তাহলে কি এইচটা কি আপনার লম্ব, বিটা কি অতিভুজ, লম্ব বাই অতিভুজ এটাই কি আপনার সাইন থিটা। তাহলে এইখান থেকে আপনি বলতে পারেন এইচ হচ্ছে বি সাইন থিটা। তো এই ব্যাপারটাকে আপনি একটু কি করতে পারেন, আপনি চাইলে এই ঘটনাটাকে একটু একটা বক্স বানায় ফেলতে পারেন, ঠিক আছে। এখন তাহলে আসেন আমরা যেখানে ছিলাম, আমরা যে কালারে ছিলাম, আমাদের এখানে জায়গা একটু কম, আমি এই দিক থেকে লিখতেছি হাফ ইন্টু ভূমিটা আমরা বের করছিলাম, ভূমিটা হচ্ছে এ, উচ্চতা এইচ এর জায়গায় আমি কি পাইলাম, বি সাইন থিটা, এটা পাইলাম। তাহলে দেখেন হাফ ইন্টু কি পাচ্ছি, এ বি সাইন থিটা। এ বি সাইন থিটা কি করলে পাওয়া যায়, ক্রস গুণ করলে যে মান পাওয়া যায় সেটাই কি এ বি সাইন থিটা না, তাহলে এটাই আসলে কি এ ক্রস বি। তাহলে ওই যে ভাইয়া বলছিলাম যে ত্রিভুজের ক্ষেত্রফল সেটা হচ্ছে হাফ এ ক্রস বি, এটা কোথা থেকে আসলো, এটা কি আপনারা ধরতে পারছেন এখন এই প্রমাণটা দেখার পর। হাফ এ বি সাইন থিটা আপনি এটা দুই ভাবেই বের করতে পারেন, এটাও সূত্র হইতে পারে, বা চাইলে কেউ যদি এভাবে লেখেন হাফ এ বি সাইন থিটা, এটাও 100% রাইট, দুইটাই প্রযোজ্য। যে যখন যেটা দিয়ে কাজ করলে সুবিধা হয় তখন ওইটা করব। এই যে আমার সাথে অনেকে বলছে, তারিকুল, মেহজাবিন, তারপর হচ্ছে রুহানা, আজ ভাইয়া এই লাইটটা ব্লিঙ্ক করতেছে, এই লাইটটা অফ করে দেন না হয়। ওকে, তাহলে হচ্ছে এইটুকু যারা যারা ধরতে পারছেন তারা কিন্তু অবশ্যই আমাকে একটা স্ক্রিনশট নিয়ে আমাদের শিক্ষক জানাবেন এটা আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে কিনা। একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। এই ফাঁকে আমাদের লাইট একটা এক্সাইটেড হয়ে গেছে, এনাম ভাই, জিমি ভাইয়ের মতো, তারা কাঁপতেছে। তো এই লাইটটা একটু ঠিক হোক। এই ফলে আমরা মোটামুটি ত্রিভুজের ক্ষেত্রফল করে ফেললাম। ওকে, সো দেখছেন আমি ওই যে বললাম না, জীবনটা হচ্ছে পরিবর্তনশীল, এক এক সময় জীবন এক এক ফেজে আসবে। আমাকে একটু আগে আপনারা কি দেখতেছিলেন, বাংলাদেশি মানুষের মতো, কিন্তু এখন আপনারা আমাকে কি দেখতেছেন, পুরাপুরি হচ্ছে নাইজেরিয়া, ঠিক আছে। তো এই যে ভাইয়া পোজ দেন, ভাইয়া নাইজেরিয়ান পোজ, এটা আবার লেখেন না কিন্তু, ঠিক আছে। তো এই যে পোজ দিলাম, ভূত আসছে, হ্যাঁ এই যে ভূত চলে আসছে। তো
তো আমাদের এই হচ্ছে আজকের আমাদের সিস্টেম। যারা যারা এটা বুঝতে পারছেন অবশ্যই হচ্ছে আমাদেরকে একটু পোস্ট দিয়ে জানাবেন। ওকে, তাহলে চলেন আমরা এবার পরের অংশে যাই। পরের অংশ কি? পরের অংশ হচ্ছে সামন্তরিকের ক্ষেত্রফল। ধরেন আমরা একটা সামন্তরিক আঁকবো এখন। এই যে সামন্তরিক আমরা এঁকে ফেললাম। ধরেন এই সামন্তরিকের নাম দিলাম পি কিউ আর এস। ঠিক আছে, এখন সামন্তরিকের যে ক্ষেত্রফল হয়, সামন্তরিকের ক্ষেত্রফল কি? ভূমি ইন্টু উচ্চতা, এটাই না? আচ্ছা আমি একটু নিচে লিখে ফেলছি, একটু উপরে লিখি। সামন্তরিকের ক্ষেত্রফল হচ্ছে ভূমি ইন্টু উচ্চতা। তাহলে আমাদের ভূমির জায়গায় কি আছে দেখেন। ধরেন আমরা দুইটা ভেক্টর চিন্তা করলাম, আমাদের সন্নিহিত দুইটা বাহু, একটা বাহুতে হচ্ছে এ ভেক্টর আছে, আরেকটা বাহুতে বি ভেক্টর আছে। তো সামন্তরিকের দুইটা সন্নিহিত বাহু বরাবর যদি আপনার দুইটা ভেক্টর এ আর বি দেওয়া থাকে, তাহলে আপনি কিভাবে ক্ষেত্রফল বের করবেন? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভাইয়া, কয়টা স্লাইড শেষ হয়েছে আজকে? মাত্র কয়টা? আমার 8টা স্লাইড শেষ হয়েছে, যার মধ্যে 3টা ছিল ইন্ট্রোডাকশন স্লাইড। সো 5টা স্লাইড হয়েছে এই পর্যন্ত। ভিডিওটা ডার্ক ভাই, আজকে আমাদের ডার্ক ডে। আজকে আমরা হচ্ছে ডার্ক সিস্টেমে কিভাবে ক্লাস করতে হয় এটা হচ্ছে আমরা আজকে শিখবো। আপনাকে প্র্যাকটিক্যালি এটা আজকে দেখানো হচ্ছে। ঠিক আছে, আমাদের হচ্ছে ক্ষেত্রফল, সামন্তরিকের ক্ষেত্রফল কি? ভূমি ইন্টু উচ্চতা। তো খেয়াল করে দেখেন, এই যে এইটুকু যে অংশ, এইটুকুই কি আমার ভূমি? তাহলে ভূমিটার মান কত? ভূমিটার মান আসলে এ ভেক্টরটার মানের সমান। এটাকে আপনি শুধু এও লিখতে পারেন, তাই না? তাহলে ভূমির জায়গায় কি পাইলাম? ভূমির জায়গায় পাইলাম এ ইন্টু উচ্চতা কতটুক? উচ্চতা হচ্ছে এই যে এইখান থেকে যদি লম্ব টানি, তাহলে এইটুকু হচ্ছে আমার উচ্চতা এইচ। এই যে এইটুকু হচ্ছে আমার উচ্চতা এইচ। এখন এই দুইটা ভেক্টর অন্তর্গত কোণ যদি থিটা হয়, তাহলে চিন্তা করেন আমরা কি পাই। আমরা একটু দেখবো যে আমরা কি পাই এখান থেকে, আমাদের লাভ লোকসান কি হয় এখান থেকে, এটা একটু দেখে নিতে হবে। এখান থেকে একটা জিনিস খেয়াল করেন, আমরা যদি এখানে একটা পয়েন্টের নাম দিই, ধরেন পি কিউ আর এস, এটা নাম দিলাম ধরেন টি, তাহলে বা অন্য কালার দিয়ে বলি, সাদা কালার দিয়ে বলি, এটার নাম দিলাম ধরেন হচ্ছে টি। তাহলে ত্রিভুজ পিটিএস, পিটিএস ত্রিভুজ পিটিএস, পি এর জায়গায় বি হইলেই কাম সেরে যেত, বিটিএস। অনেক মানুষ তখন বিটিএস বলে কমেন্ট করতো যে শুভ ভাইয়া ক্লাসের মধ্যে বিটিএস পড়াচ্ছে। এনিওয়েজ, আমার যেহেতু ভাগ্য ভালো, বি এর জায়গায় পি আছে, বেঁচে গেছি। তো এইচ বাই বি মানে কি? লম্ব বাই অতিভুজ। লম্ব বাই অতিভুজ মানে কি? সাইন থিটা। এখান থেকে আমি কি পাচ্ছি? উচ্চতা সমান সমান কি? বি সাইন থিটা। এই মানটা কিন্তু আমি তখন পেয়ে যাচ্ছি। তাহলে এখান থেকে আমি পাইলাম উচ্চতা বি হচ্ছে, উচ্চতা বি কত? উচ্চতা বি হচ্ছে উচ্চতা এইচ হচ্ছে বি সাইন থিটা, এইটুকু। হ্যাঁ দিচ্ছি, একটা মিনিট। তাহলে আমরা উচ্চতার জায়গায় এইচ সমান পাচ্ছি কি? বি সাইন থিটা। সো আমার সামন্তরিকের ক্ষেত্রফল ছিল ভূমি ইন্টু উচ্চতা। ভূমিটা কত আছে? এ। উচ্চতাটা আমি কত পাইছি? বি সাইন থিটা। তাহলে এই দুটাকে একত্রে করলে কি হয়? এ বি সাইন থিটা। সো সামন্তরিকের ক্ষেত্রফল যদি দুইটা বাহু দেওয়া থাকে, তাহলে এটার মান আসে এ বি সাইন থিটা। এইটা একটা সূত্র, এবং আপনারা অলরেডি জানেন এ বি সাইন থিটা যে কথা, এ ক্রস বি সেটা হচ্ছে এক্স্যাক্টলি সেম কথা। সো এই হচ্ছে আরেকটা সূত্র। দুইটা দুইটাই ইউজ করতে পারেন, যখন যেটা দরকার হয় তখন আমরা ওইটা ইউজ করব। সো এইটুকু যারা যারা ধরতে পারছেন তারা একটা স্ক্রিনশট আমরা নিয়ে নিব খুব দ্রুত। ভাইয়াটা সুন্দর করে পোস্ট দিচ্ছি, আমাদেরকে শিখবো জিতবোতে জানাবেন এই টপিক এখন আপনার কাছে ক্লিয়ার কিনা, কনসেপ্ট ইজি লাগে কিনা।
ওকে, এবার আপনাদের জন্য ছোট্ট একটা 1 মিনিটের বিরতি, আমরা একটু লাইট সিস্টেমটা ঠিক করে নিচ্ছি। ঠিক আছে, ওকে ওকে, ভেক্টর কি বার দিয়েও প্রকাশ করা যায়? আমাকে একজন প্রশ্ন করছে যে ভাই ভেক্টর কি বার দিয়েও প্রকাশ করা যায়? অ্যান্সার হচ্ছে হ্যাঁ, ভেক্টরকে অনেকভাবে প্রকাশ করতে পারি। লাইক একটা ভেক্টর এইটাকে এইভাবে প্রকাশ করতে পারি, প্রকাশ, যদিও এটা আমরা প্রথম দিকের ক্লাসে পড়ছিলাম, এভাবে প্রকাশ করা যায়, এটা 1 নাম্বার ওয়ে। 2 নাম্বার ওয়ে হচ্ছে আপনি শুধু এইভাবে প্রকাশ করতে পারেন। 3 নাম্বার ওয়ে হচ্ছে আপনি নিচেও বার দিয়ে প্রকাশ করতে পারেন। 3টা ওয়েতে প্রকাশ করা যায় যখন আপনি হাতে লিখবেন। আর যখন আপনার বইয়ে বা টাইপ করে লিখবেন তখন আপনার আসলে এইভাবে না, তখন আসলে বোল্ড করে লেখা হয়। বোল্ড করে লিখলে হচ্ছে আমার টাইপের ক্ষেত্রে বা বইতে যখন লেখা থাকে টাইপ আকারে, তখন বোল্ড করা লেটার মানে হচ্ছে আপনার ভেক্টর, বোল্ড ছাড়া লেটার মানে লেখা মানে হচ্ছে আপনার স্কেলার। আর আমরা যখন খাতায় লিখবো, নিজের কলম দিয়ে লিখতেছি, পেন্সিল দিয়ে লিখতেছি, তখন এই 3টা ওয়েতে ভেক্টরকে প্রকাশ করা যায়। ওকে, তাহলে আমাকে একজন বলছে ভাইয়া একটু রিপিট করে দেন, তাহলে মাথায় গেঁথে যাবে। ঠিক আছে, ওর রিকোয়েস্ট ভাইয়া রাখতেছি আপনার মাথায় গেঁথে যাওয়ার জন্য। ত্রিভুজের ক্ষেত্রফল মানে কি হাফ ভূমি উচ্চতা। তো আমার ত্রিভুজে 2টা বাহু বরাবর 2টা ভেক্টর আছে। তাহলে দেখেন এইটাকে যদি আমি ভূমি ধরি, ভূমির মানটা কি এ ভেক্টরের সমান, তাই ভূমির জায়গায় এ আসছে। আর উচ্চতা যদি বলি, আমাকে একটা লম্ব টানা লাগবে। লম্ব টানলে এইটা একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে। এটা একটা সমকোণী ত্রিভুজ, আমি চাইলে এখানে একটা 90 ডিগ্রি এরকম দিয়ে দিতে পারি। এখন সমকোণী ত্রিভুজটাকে আমরা যদি আলাদাভাবে চিন্তা করি, এই সমকোণী ত্রিভুজে কি হয়েছে, লাইক এই একটা সমকোণী ত্রিভুজ আছে, এটা হচ্ছে আর, এটা ছিল পি, এটা হচ্ছে আমার কি এস। তাহলে এইটুকুই তো আমার উচ্চতা, তাই না? তো উচ্চতাটা কি, আর এই জায়গায় কি আছে, এই জায়গায় হচ্ছে ভেক্টর বি আছে। সো এইচ বাই বি, এইচ বাই বি করলে লম্ব বাই অতিভুজ সাইন থিটা, এখান থেকে এইচ বা উচ্চতাটা আসছে বি সাইন থিটা। সো উচ্চতার জায়গায় বি সাইন থিটা বসানো হয়েছে। তো এখন হাফ এ বি সাইন থিটা, এটাও একটা সূত্র। আর এ বি সাইন থিটা মানে কি এ ক্রস বি। সো এ ক্রস বি এটার মান এভাবে বলতে পারি, বা এ বি সাইন থিটা এভাবে বলতে পারি। এখান থেকে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল বের করছিলাম। এবার চলেন আমাদের সামান্তরিকের ক্ষেত্রফল, যদি সামান্তরিকের 2টা সন্নিহিত বাহু বরাবর 2টা ভেক্টর এ আর বি দেওয়া থাকে, তাহলে কি করা যায়? ভাইয়া আপনার কি ক্যালকুলেটর হ্যাক্স নিয়ে কোনো ভিডিও আছে? ওইটা কিভাবে পাবো? এটা কিন্তু আছে ভাইয়া। এটা হচ্ছে আপনি শিখবো জিতবোতে এটা লিখে সার্চ দিলেই হবে। অলরেডি মনে হয় আপনার ক্লাসে বলছিলাম, আবারও একটু বলি। শিখবো জিতবো এই গ্রুপটা, যেটা শিখবো জিতবো এফবি গ্রুপ, ঠিক আছে? এই এফবি গ্রুপটাতে আপনি ঢুকবেন, ঢুকে সার্চ করবেন। কি সার্চ করবেন? ফিজিক্স ক্যালকুলেটর হ্যাক্স। এটা লিখে যদি সার্চ দেন, তাহলে ওই ক্যালকুলেটর হ্যাক্স রিলেটেড যে ভিডিওটা, এটা আপনি পেয়ে যাবেন। সো আমরা এবার ছিলাম সামান্তরিকের 2টি সন্নিহিত বাহু। সন্নিহিত বাহু 2টা কি? সন্নিহিত বাহু 2টা হচ্ছে যে একটা এ আর একটা বি। তো সামান্তরিক এখানে পি কিউ আর এস আছে, এটার ক্ষেত্রফল হচ্ছে ভূমি ইন্টু উচ্চতা। এটা আমরা 9-10 থেকে বা আরো আগ থেকেই জানি।
তো ভূমি বরাবর কি আছে, ভূমি বরাবর এ ভেক্টরটা আছে, সো এ ভেক্টরটার মানটাই হচ্ছে ভূমি, এটা আমি বসাইছি। আর উচ্চতা কত কি, যে হাইস্ট পয়েন্ট থেকে লম্ব টানলে এইচ হচ্ছে উচ্চতা। এখন এই যে ত্রিভুজটা তৈরি হয়েছে এটাকে যদি আমরা আলাদাভাবে চিন্তা করি, ত্রিভুজ পিটিএস, এই ত্রিভুজের মধ্যে এটা তো 90 ডিগ্রি সমকোণ, তাহলে এখন এইটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে অতিভুজ, তো এইচ বাই অতিভুজ মানে লম্ব বাই অতিভুজ কি সাইন থিটা, তাহলে শুধু লম্ব এইচ পাইছি বি সাইন থিটা, সো উচ্চতার জায়গায় বি সাইন থিটা বসাইছি, তো ক্ষেত্রফলটা তাহলে আসছে এ বি সাইন থিটা, এটাও একটা সূত্র, বা আমি এ ক্রস বি করলেও কে বি সাইন থিটা পাইতাম, এটাও আরেকটা সূত্র। এবার আসেন যদি সামান্তরিকের দুটি কর্ণ দেওয়া থাকে, হ্যাঁ ভাইয়া, আচ্ছা আমরা ছোট্ট একটা বিরতি সো ভাইয়া আপুরা আমরা ছোট্ট একটা বিরতি নিচ্ছি 5 মিনিটের জন্য, আমাদের একটু অন্য রুমে আমরা ক্লাস নিব। সো ইন দ্য মিন টাইম সবাই একটু রিফ্রেশ হয়ে নি, এবং সামন্তরিকের দুইটা কর্ণ যদি দেওয়া থাকে ক্ষেত্রফলটা সূত্র কিভাবে আসতে পারে এটা প্রমাণ করা সবাই একটু চেষ্টা করি। ইন দ্য মিন টাইম আমরা 5 মিনিট একটা ছোট্ট বিরতি নিচ্ছি। ওকে।
ঠিক আছে। আচ্ছা, ওয়েলকাম ব্যাক টু দ্য ক্লাস। আমরা ছোট্ট বিরতির পর আবারও ক্লাসে শুরু করলাম। আমাদের পড়াশোনা চলতেছিল হচ্ছে সামন্তরিকের ক্ষেত্রফল নিয়ে, তাই না? আমরা মাঝখানে ছোট্ট একটা বিরতি নিয়ে নিয়েছিলাম। ওকে, সামিরা আক্তার ও বলছে যে ভাইয়া আপনি আমার কমেন্ট দেখাচ্ছ না কেন কেন মানে বুঝতেছি না ওর কমেন্টটা। ভাইয়া দেখলাম, ভাইয়া দেখে ফেললাম আপনার কমেন্টটা, ক্লিয়ার। আচ্ছা, এবার বোর্ড টোড ক্লিয়ার কিনা আমাকে জানায়। এবং একজন তো পোস্ট দিছে অলরেডি, দেখলাম ব্রেকের মধ্যে যে অল ক্লিয়ার শ্যাম্পু নিয়ে পোস্ট দিছে আমাকে। পোলাপান যে এত মজা করতে পারে আমাদের সাথে, যাক ভালো, তাও যদি কিছু শেখানো যায় আলহামদুলিল্লাহ। তো সামন্তরিকের দুটি কর্ণ যদি থাকে, সামন্তরিকের দুটি কর্ণ এ ও বি হলে কি হয় দেখি। অল ক্লিয়ার হয় নাকি হেড অ্যান্ড শোল্ডার্স হয় দেখবো আজকে। তো আমরা চলেন তাহলে শুরু করি। আমাদের ধরেন এই হচ্ছে সামন্তরিক আছে, ঠিক আছে? কি হয়ে গেল? এই তো হয়েছে। তো আমাদের ধরেন এবার কি আছে, এবার হচ্ছে দুইটা কর্ণ দেওয়া থাকবে আমাদেরকে। কর্ণগুলো কি কি দেওয়া, ধরেন আমি বললাম যে একটা কর্ণ দেওয়া আছে আমাদেরকে, ধরেন এইটা, এই বরাবর একটা কর্ণ দেওয়া আছে, আর এই বরাবর আরেকটা কর্ণ দেওয়া আছে, ঠিক আছে? এইটা খুবই ইম্পর্টেন্ট। এইটা বুয়েট ভর্তি পরীক্ষায় 10 মার্কসের জন্য রিটেনও আসতে পারে, যে সমান্তরিকের দুটি কর্ণ এ আর বি হইলে প্রমাণ করো যে ক্ষেত্রফল হচ্ছে হাফ এ ক্রস বি। এটা চাইলে বুয়েটে 10 মার্কসের এক্সামে আসতে পারে। আমি এটা লিখে দিলাম কিন্তু, বুয়েট এক্সাম ফর 10 মার্কস। সো প্রমাণটা ইম্পর্টেন্ট, এটা ভালো করে খেয়াল করবেন। ধরলাম সামান্তরিকটা হচ্ছে পি কিউ আর এস, ঠিক আছে? এখন বা এটা বোর্ড পরীক্ষাও আসতে পারে, বা এটা চাইলে আপনার ইয়াতেও চলে আসতে পারে, আমাদের অ্যাডমিশন টেস্টে বা হচ্ছে কলেজের পরীক্ষায়, সব জায়গায় কিন্তু আসার মতো। তো আমি ধরলাম যে আমাদের এখানে একটা কর্ণ হচ্ছে এই বরাবর, এটা হচ্ছে আমাদের কর্ণ এ, এই যে এই বরাবর যে কর্ণ, আর আরেকটা কর্ণ হচ্ছে বি কর্ণ, ঠিক আছে? এখন দেখেন, আমি কি বলতে পারি যে এই সামন্তরিকের ক্ষেত্রফল, এই যে সামন্তরিকের ক্ষেত্রফল, এটাকে আমি বলতে পারি 2 * ত্রিভুজ পি আর এস, এই ত্রিভুজ পি আর এস এর ক্ষেত্রফল। কারণ কি, এই যে সামন্তরিকটা পি কিউ আর এস, এখানে মাঝখানে যে কর্ণটা, এই কর্ণটা কি সামন্তরিকে সমান দুইটা ত্রিভুজে ভাগ করে ফেলছে না? এই পাশে একটা ত্রিভুজ, এই পাশে একটা ত্রিভুজ, এবং এই ত্রিভুজটার ক্ষেত্রফল যা, এই ত্রিভুজটার ক্ষেত্রফল কি হুবহু তা। তাহলে আমি কি করতে পারি, জাস্ট এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করলে এই উপরেরটা যা হবে নিচের ত্রিভুজের ক্ষেত্রফল কি হুবহু তা হবে। অর্থাৎ ত্রিভুজ পি কিউ আর এই ক্ষেত্রফল যা হবে, ত্রিভুজ পি আর এস এটার ক্ষেত্রফল কি এক্স্যাক্টলি তা হবে। ফলে আমি যে কোনো একটা বের করে 2 দিয়ে গুণ করলে কি টোটাল সামন্তরিকের ক্ষেত্রফল পেয়ে যাব। ঠিক কিনা বলেন তো? ঠিক। আচ্ছা, তাহলে এখন দেখেন আমরা তাহলে কি করতে পারি, 2 * আমাদের কাজ করতে হবে কি ত্রিভুজ পি আর এস এর ক্ষেত্রফল নিয়ে। এখন চিন্তা করেন তো ভাইয়া, ত্রিভুজ পি আর এস এ কি কি আছে আপনার? ত্রিভুজ পি আর এস যদি আপনি চিন্তা করেন, তাহলে ত্রিভুজ পি আর এস এর মধ্যে আপনার, আমি যদি বলি তাহলে হচ্ছে এই যে এইখানে যে ভেক্টরটুকু আছে সেটা কি এ ভেক্টরের অর্ধেক না? আমি যদি এইটাকে ও পয়েন্ট বলি, তাহলে ও থেকে মানে টোটালটা তো হচ্ছে আমার এ, তাহলে শুধু এইটুকু কি টোটালটা এ হলে সামন্তরিকের কর্ণগুলা কি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। টোটালটা এ হলে এখানে কি a/2 আছে। তাহলে আমাদের এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজটার যদি ক্ষেত্রফল বের করতে বলি তাহলে কি হবে, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এই তো হবে সিস্টেমটা, তাই না? এখন দেখেন 2 * ½ ভূমির জায়গায় কি আছে দেখেন, ভূমির জায়গায় টোটাল ভূমিটা কি বি এর সমান, টোটাল ভূমিটা হচ্ছে বি। তাহলে ভূমির জায়গায় আমরা বলতে পারি হচ্ছে, একদম ঠিক ভূমির নিচে লিখলাম, ভূমির নিচে আছে কি বি আছে, তো বি বসাইলাম। উচ্চতা,
এখন খেয়াল করেন, আমি যদি এখান থেকে একটা লম্ব টানি, ছোট্ট করে আমি একটা লম্ব টেনে ফেলবো, এখান থেকে আমি একটা লম্ব টানলাম, ঠিক আছে? আচ্ছা, লম্ব যদি টানি, আচ্ছা একই সাথে অনেকগুলো জিনিস চলে আসছে এখানে, আমার তাহলে একটু মুছতে হবে। ছোট্ট করে ইরেজার নিয়ে আমি এই জিনিসগুলো একটু ওই পাশ দিয়ে লিখি, নাহলে আপনারা কনফিউজড হয়ে যাবেন। ওকে, তাহলে আমরা এখানে যেটা ছিল যে এইখান থেকে এইটুকু পর্যন্ত, এইটুকু ছিল হচ্ছে আমাদের a/2। আচ্ছা, এবার একটু আমরা চিন্তা করি, এখান থেকে আমরা একটা লম্ব টানছি, ঠিক আছে? লম্ব টানলে এই যে অংশটুকু আমরা পাবো, এইটুকুই তো কি আমাদের উচ্চতা h, তাই না? এখন আপনি চিন্তা করেন ও এস, এখানে কি দেওয়া যায়, ও এস এটা ধরলাম টি, তাহলে এই যে এই ত্রিভুজটা এটা কিন্তু আলাদাভাবে আমরা আঁকি, এটা হচ্ছে ও, এটা হচ্ছে এস, এটা হচ্ছে টি, এখানে আমরা একটা লম্ব টানছি, এইটা হচ্ছে আমার অতিভুজ, অতিভুজের জায়গায় কি আছে, a/2 আছে, এইটাই কি আমার সেই লম্ব এইচ, এখানে হচ্ছে অন্তর্গত কোণ থিটা। তাহলে আমি কি বলতে পারি, এইচ ডিভাইডেড বাই অতিভুজ কত, a/2, লম্ব বাই অতিভুজ এটা আসলে কি সাইন থিটা। তাহলে এখান থেকে আমরা বলতে পারি এইচ হচ্ছে a/2 সাইন থিটা। তাহলে এই এইচ উচ্চতার মানটা আমি হচ্ছে ডিরেক্টলি বসাই দিব, উচ্চতার মানটা আমি কি করব, ডিরেক্টলি বসাই দিব। সো উচ্চতার মানটা যদি আমি বসাই দিই, এটা কত আসতেছে, a/2 সাইন থিটা। তাহলে আমরা আলটিমেটলি কি পাচ্ছি দেখেন, এখানে অনেকগুলো জিনিস কাটাকাটি চলে যায়, এই টু কাটাকাটি চলে যায়, তাহলে আমাদের থাকতেছে কি আলটিমেটলি হাফ থাকতেছে, হাফ, তারপর থাকতেছে এ বি সাইন থিটা। এইটাও কিন্তু ক্ষেত্রফলের একটা সূত্র, অথবা আপনি বলতে পারেন হাফ এ ক্রস বি, হাফ এ ক্রস বি, এটাও হচ্ছে আমার সূত্র। তো দুইটাই সূত্র, যার যেটা ভাল লাগে সে সেটা ইউজ করতে পারবেন, ব্যাপারটা এমন না। ব্যাপারটা হচ্ছে আপনাকে পরীক্ষায় যেই ডাটা দেওয়া থাকবে ওই ডাটা অনুযায়ী যেটা ইউজ করলে অ্যান্সারটা বের হবে সেটাই হচ্ছে আমাকে ইউজ করা লাগবে, ঠিক আছে? এইটুকু পর্যন্ত কে কে বুঝতে পারছেন আমাকে একটু জানান, না বুঝলেও সমস্যা নেই ভাই, আরেকবার সুন্দর করে ইনশাল্লাহ রিপিট করব, দেখি কে কে ধরতে পারছে সোফার। যে বুয়েট ভর্তি পরীক্ষা আসবে বলছে, এবার হচ্ছে সবাই সিরিয়াস হয়ে গেছে। আমি বলছে ক্লিয়ার, আর কেউ বলতেছে না? হ্যাঁ আচ্ছা, অনেকে চলে আসছে। আহ আচ্ছা, একজনই বারবার বলছে সামি ভাইয়া বারবার বলিয়েন না, তাহলে কিন্তু বাকিদের কমেন্টটা দেখা যায় না। হিমেল বলছে, তানভীর বলছে, সাবিহা, লুৎফর, এখন অনেকের কাছে ক্লিয়ার। ওকে, তাহলে আমি একটু রিপিট করি পুরো জিনিসটা, তাহলে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। আমাকে বলছে কি ত্রিভুজ সামান্তরিক পি কিউ আর এস, এইটুকু জিনিসের ক্ষেত্রফল বের করতে হবে, ঠিক আছে? তাহলে আমাকে কি করা লাগবে, কি দেওয়া আছে আমাকে, পি কিউ, সরি পি আর, এটা একটা কর্ণ আমাকে দেওয়া আছে হচ্ছে পি আর, এই কর্ণটা হচ্ছে আমার এ ভেক্টর, এবং কিউ এস, কিউ এস, সরি এটা হচ্ছে আমার বি ভেক্টর, এটা হচ্ছে আমার বি ভেক্টর, এবং কিউ এস এই কর্ণটা হচ্ছে আমার এ ভেক্টর। এইটুকু আমাকে কোশ্চেনে দেওয়া ছিল যে দুইটা কর্ণ, এই দুইটা কর্ণ এ আর বি, তাহলে ক্ষেত্রফল কত আমাকে বের করতে হবে। আমাকে একজন শ্যাম্পু ভাই বানাই দিছে, ওকে ধরে কিন্তু মাইক দিব, ঠিক আছে? এখন তাহলে দেখেন আমাদের এবার কি করতে হবে, সামান্তরিকের ক্ষেত্রফল মানে কি, সামান্তরিকের ক্ষেত্রফল হচ্ছে আমরা যদি বের করতে চাই এভাবে চিন্তা করতে পারি না, সামান্তরিকের একটা কর্ণ কি করে, সামান্তরিকের সমান দুইটা ভাগে ভাগ করে। এই একটা কর্ণ কি করছে, উপরে একটা ত্রিভুজ অর্থাৎ পি আর এস, এইটা একটা ত্রিভুজ তৈরি হয়েছে, আবার পি কিউ আর এটা একটা ত্রিভুজ তৈরি হয়েছে। একটা কর্ণ যেই দুইটা ত্রিভুজে সামান্তরিকটাকে ভাগ করছে, এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল কি হয়, অলওয়েজ সমান হয়, কারণ কর্ণ মানে কি ঠিক মাঝখান দিয়ে গেছে, ঠিক সমান দুইটা ভাগে সামান্তরিককে ভাগ করে ফেলছে। তাহলে এই ভাগের ক্ষেত্রফল যা আসবে, এই ভাগের ক্ষেত্রফল কি হুবহু তা আসবে। তাহলে আমি যদি উপরের ত্রিভুজটার ক্ষেত্রফল বের করি, নিচেরটার ক্ষেত্রফল কি আসবে, হুবহু সমান আসবে। এখন তাহলে দেখেন, টোটাল কিউ থেকে এস পর্যন্ত এই দূরত্বটা যদি এ হয়, তাহলে কিউ এস এর অর্ধেক কি, ও এস, তাহলে ও এস কত আসবে, a/2 আসবে না? কারণ দেখেন সামান্তরিকের কর্ণ কি,
সামান্তরিকের কর্ণদ্বয় কি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, তাহলে এই পয়েন্টে তারা হচ্ছে সমদ্বিখণ্ডিত হয়েছে, তাহলে এইটুকু a/2, এইটুকু a/2, টোটালটা মিলে হচ্ছে a ছিল। আচ্ছা, এখন আমরা কি করতে পারি, 2 ইন্টু উপরের যে ত্রিভুজটা আছে, ত্রিভুজ PRS, ত্রিভুজ PRS এটার ক্ষেত্রফল বের করে 2 দিয়ে গুণ দিয়ে দিলে টোটাল সামান্তরিকের ক্ষেত্রফল বের হয়ে যাচ্ছে। এখন আমরা যদি এই ত্রিভুজ PRS এর ক্ষেত্রফল বের করি, এটা কি হাফ ভূমি উচ্চতা। এই ত্রিভুজের ক্ষেত্রে ভূমি কত, ভূমি হচ্ছে PR, তো PR-টা আসলে কি ছিল, যে PR ছিল B ভেক্টরের মান, এই ভূমির জায়গায় বসাইছি B। এবার উচ্চতার জায়গায় কি আসে, এবার একটু খেয়াল করি, খুব সেন্সিটিভ জায়গা। উচ্চতার জায়গায় আমরা যেটা ইউজ করতে হয় সেটা হচ্ছে, আমরা এই যে শীর্ষবিন্দু থেকে আমি যদি ভূমির উপর, ভূমিটা কি PR, এই ভূমি PR এর উপর যদি আমি লম্ব টানি, তাহলে এই যে উচ্চতাটুকু এটাই হচ্ছে কি আমার হাইট H। তাহলে এখন আমরা দেখেন এই যে থিটাটা নিচ্ছি, থিটা আসলে কার কার মধ্যবর্তী কোণ, মাথায় রাখবেন অলওয়েজ যে থিটা হচ্ছে A ভেক্টর এবং B ভেক্টর তাদের অন্তর্গত কোণ, এটা অলওয়েজ আমরা মাথায় রাখবো। তাহলে থিটা বেসিক্যালি কোনটা, থিটা যদি আমরা চিত্রের মধ্যে দেখাই, চিত্রে এইটুকু হচ্ছে আমাদের থিটা, যে A আর B দুইটা ভেক্টর আদিবিন্দুকে একই জায়গায় আনলে অন্তর্গত কোণ এটা থিটা। তাহলে এইটা যদি থিটা হয়, এটা কি 180 মাইনাস থিটা, মানে এই অ্যাঙ্গেলটা তখন কি আসবে 180 মাইনাস থিটা, এটা আসবে। এখন আপনারা বলতে পারেন যে ঠিক আছে ভাই, আপনি তো এখানে একটা লম্ব দিলেন, লম্ব দিলে এই একটা ত্রিভুজ তৈরি হইলো, এই ত্রিভুজের উচ্চতা যদি বের করতে পারেন, সেই উচ্চতা এখানে বসাই দিলেই তো কাজ শেষ। হ্যাঁ, আমি ওইটাই কিন্তু করছি, যে এই যে ত্রিভুজটা, ত্রিভুজ SOT কে আলাদা করে আঁকছি, কিন্তু আঁকার সময় আমি এখানে 180 মাইনাস থিটার জায়গায় কি লিখছি ভাইয়া, শুধু থিটা লিখছি। কারণ কি, কারণ হচ্ছে আমি যদি 180 মাইনাস থিটা সেটাও যদি লিখতাম, আমি ধরেন লিখলাম 180 মাইনাস থিটা, তখন কি হইতো দেখেন, এই ত্রিভুজের লম্বটা কি H, অতিভুজটা কত, অতিভুজটা হচ্ছে যে এইটুকু, এইটুকু হচ্ছে অতিভুজ, এইটুকু আমরা কত বের করছি দেখেন, a/2 এটা বের করছি, সো এই a/2টাই এখানে লিখছি। তাহলে লম্ব বাই অতিভুজ, লম্ব H, অতিভুজ a/2, তাহলে কি সাইন থিটা, থিটার জায়গায় কত হবে 180 মাইনাস থিটা। এখন এটা কি আপনারা জানেন যে 180 মাইনাস থিটা যে কথা সাইনের ভিতরে, 180 মাইনাস থিটা যে কথা, শুধু সাইন থিটা কি এক্স্যাক্টলি সেম কথা, সাইন 180 মাইনাস থিটা যে কথা সাইন থিটা একই কথা। তো এই জিনিসটা আমি একটু পাশ দিয়ে লিখে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য। কোথায় লিখবো, জায়গা তো নাই। সাইন 180 মাইনাস থিটা ইকুয়ালস টু সাইন থিটা। ওকে, তাহলে আমরা এখান থেকে আলটিমেটলি পাইলাম কি, এইচ হচ্ছে a/2 সাইন থিটা, এই উচ্চতাটা আমরা a/2 সাইন থিটা বসাইছি। তাহলে টোটাল সামান্তরিকের ক্ষেত্রফল হচ্ছে 2 ইন্টু ত্রিভুজ SRP এটার ক্ষেত্রফল। সো এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হলে হাফ ভূমি উচ্চতা, ভূমিটা ছিল B এর সমান, ভূমির জায়গায় B বসাইছি, উচ্চতা এইটা বের করা লাগতো, আলাদা করে এই চিত্রটা আঁকছি, উচ্চতা বের করছে হচ্ছে a/2 সাইন থিটা, ওইটা বসাইছি। তারপর 2 কাটাকাটি গেছে, থাকলে হচ্ছে হাফ AB সাইন থিটা, এটা একটা সূত্র, বা হাফ A ক্রস B, এটা আরেকটা সূত্র। এই হচ্ছে আমাদের সামান্তরিকের দুইটা কর্ণ দেওয়া থাকলে তার ক্ষেত্রফল কি আসতে পারে সেটা হচ্ছে আমরা করলাম। যতগুলা জিনিস বক্স করে দিছি সবগুলাই সূত্র আকারে কিন্তু মনে রাখতে হবে। আর যদি কেউ আমার মতো প্রমাণে এক্সপার্ট হয়ে থাকেন, তাহলে হচ্ছে যে আপনি মুখস্থ না করেও পরীক্ষা হলে দ্রুত হচ্ছে এই জিনিসটা প্রমাণ করেও কিন্তু অঙ্ক করতে পারেন, তবে সূত্র মনে রাখতে পারলে বেটার। তাহলে যারা এইটুকু ধরতে পারছেন, খুবই ইন্টারেস্টিং এবং স্পেশাল জিনিস, পরীক্ষা আসতে পারে, বুয়েটেও আসতে পারে, বোর্ডেও, কলেজেও। তো বুঝে থাকতে পারলে, কঠিন জিনিসটা যদি সহজ হয়ে থাকে, একটা স্ক্রিনশট নিবেন এবং আমাদেরকে শিখবো জিতবোতে পোস্ট করে জানাবেন যে কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। আবার অল ক্লিয়ার মেন শ্যাম্পুর ছবি দিয়ে দিয়েন না, পরে ভাইয়া কিন্তু বিপদে পড়বো, শাহির ভাই বলবে শুভ ক্লাসের মধ্যে অল ক্লিয়ার শ্যাম্পু পড়াচ্ছে, মার্কেটিং করতেছে। ঠিক আছে, ওকে ওকে, ঠিক আছে, ডান ডান ডান। তাহলে আমরা ক্ষেত্রফল পড়ে ফেললাম। ক্ষেত্রফল পড়ে ফেলার পর আমাদের কি আছে, ক্ষেত্রফল পড়ে ফেলার পর, আচ্ছা আমার ব্যাকগ্রাউন্ড গেছে চেঞ্জ হয়ে, আমি ব্যাকগ্রাউন্ডটা একটু ঠিক করি। সাবজেক্ট ব্যাকগ্রাউন্ড, ওকে ঠিক আছে। তাহলে আমরা এর পরে যে অংশটা করব সেটা হচ্ছে ক্ষেত্রফল রিলেটেড আর কিছু কি ছিল, ক্রস গুণন রিলেটেড, আচ্ছা ডট গুণ ক্রস গুণ, তাই তো, আয়তন নির্ণয়। ওকে, আমরা আজকের দিনে কি কি পড়বো দেখতেছিলাম, আমরা হচ্ছে এইটুকু দেখলাম, তারপর হচ্ছে আমরা ক্ষেত্রফল দেখলাম, ক্ষেত্রফলের প্রমাণগুলো দেখলাম। ওকে, এই জিনিসগুলো শিখছি।
আচ্ছা, এখন আমরা একটা ছোট্ট জিনিস বলবো, সেটা হচ্ছে ধরেন আপনাকে যদি বলা হয় তিনটা ভেক্টর, আপনাকে ধরেন তিনটা ভেক্টর দিয়ে দিছে, ধরেন বললো এইটা একটা ভেক্টর, এইটা আরেকটা ভেক্টর, ঠিক আছে, এবং লাস্টে আরেকটা জিনিস বললো যে এইটা আরেকটা ভেক্টর। একটা বললো ধরেন এ ভেক্টর, আরেকটা বি ভেক্টর। আচ্ছা, এইভাবে বলবো না, আমি ধরেন একটু অন্যভাবে বলি। ঠিক, আচ্ছা, ব্যাপারটা কিভাবে বলবো, আমি প্রথমত একটা তল আঁকবো, ধরেন এভাবে একটা তল আঁকতেছি। ওকে, এই তলের মধ্যে দুইটা ভেক্টর ছিল। তো ধরেন আমি এরকম একটা জিনিস বললাম যে এ বি সি তিনটা ভেক্টর আছে। হ্যাঁ, সূত্রের প্রমাণগুলো কি মনে রাখতে হবে নাকি সূত্রগুলো মনে রাখলেই চলবে? নাজিমুদ্দিন বলছে আহ এই ক্ষেত্রফল রিলেটেড যে তিনটা সূত্র ভাইয়া দেখাইলাম, এটার প্রমাণও মনে রাখতে হবে এবং এটার সূত্রটাও মনে রাখতে হবে, দুইটাই মনে রাখতে হবে। প্রমাণ মনে রাখতে হবে বিকজ পরীক্ষায় এটা গ বা ঘতে আসতে পারে, সৃজনশীলে বা অ্যাডমিশন টেস্টে টোটাল 10 মার্কসের জন্য দিয়ে দিতে পারে। আর আমাকে সূত্রটা মনে রাখতে হবে বিকজ এমসিকিউতে সিকিউতে দুই জায়গায় অনেক সময় এটা ডিরেক্টলি ইউজ করা লাগতে পারে। ওকে, তাহলে চলেন আমরা একটু দেখি যে এ বি সি তিনটা ভেক্টর আছে, তিনটা ভেক্টর মিলে যে ঘনবস্তু তৈরি করে সেই ঘনবস্তুর আয়তন কিভাবে নির্ণয় করতে হয় সেটা আমরা বের করব। তো আমরা কি বের করব, আমরা হচ্ছে বের করব এ বি ও সি মিলে যে ঘনবস্তু তৈরি করে তার আয়তন নির্ণয়। কিভাবে নির্ণয় করতে হয় চলেন একটু দ্রুত দেখে ফেলি। ধরেন আমাদের কাছে একটা ঘনবস্তু আছে, আচ্ছা, তো এই হচ্ছে একটা ঘনবস্তু, এটা আমাদের কাছে আছে। এই ঘনবস্তুর বিভিন্ন জায়গায় বিভিন্ন ভেক্টর আছে, ভূমি বরাবর দুইটা ভেক্টর এ এবং বি আছে এবং লম্ব বরাবর আরেকটা ভেক্টর আছে, ধরলাম এই ভেক্টরটা হচ্ছে আমাদের সি ভেক্টর। এখন আমরা এই পুরোটা মিলিয়ে যে একটা ঘনবস্তু তৈরি হয়েছে সেই ঘনবস্তুর আয়তন কত সেটা নির্ণয় করতে চাই। তো ঘনবস্তুর আয়তন, ঘনবস্তুর আয়তন কিভাবে বের করতে হয়? ঘনবস্তুর আয়তন দেখেন আমরা বের করতে পারি আয়তন ভলিউম, সেটা মানে কি ভূমির ক্ষেত্রফল ইনটু উচ্চতা। আচ্ছা, এখন ভূমির ক্ষেত্রফল কি? ভূমির ক্ষেত্রফল হচ্ছে দেখেন আমরা যদি এ ক্রস বি করি, এ ক্রস বি করি সেটাই কি আসলে ভূমির ক্ষেত্রফল ইনটু উচ্চতা। উচ্চতা আসলে কতটুক দেখেন, আমরা যদি একটা লম্ব টানতে পারতাম মাঝখান দিয়ে,
ধরেন এখান থেকে আমরা একটা লম্ব টানলাম, এই যে এইখান থেকে ধরেন একটা লম্ব টানতে পারলাম, তাহলে এই যে এই লম্বটা, সেটাই কি হবে আমার উচ্চতা এইচ হবে, তাই না? এই লম্বটাই হবে হচ্ছে আমার উচ্চতা এইচ। এখন আমরা এই এইচটা কিভাবে বের করব সেটা আমাদের টার্গেট। এখন দেখেন একটা কাজ করলে বুঝেন কিনা, আমার এ ক্রস বি যখন করব, এ ক্রস বি যখন আমি করব, তখন এই দিকে ভাইয়া কি তৈরি হবে? এইদিকে ইটা তৈরি হবে না? এ আর বি যখন করব, আপনি যখন এ ক্রস বি করবেন তখন আপনি কি পাবেন? ইটা এ বি সাইন থিটা, এই জিনিসটা পাবেন। তাহলে এই দিকে হচ্ছে ইটা আছে বা লম্ব একক ভেক্টর আছে। আপনি যদি এই অ্যাঙ্গেলটার কথা চিন্তা করেন, এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়ে থাকে, তাহলে আপনি যদি এই কাজটা করেন টি কস থিটা, তাহলে আসলে কি হবে? এই সি ভেক্টরটার এদিক বরাবর, সি ভেক্টরটার এদিক বরাবর উপাংশ পাবেন, তাই না? এই যে আমি যদি অন্য একটা কালার দিয়ে বলি তাহলে ভালো হবে। দেখেন সি ভেক্টরটার ইটা বরাবর উপাংশ, সেটাই কি সি কস থিটা। এটা কি? এটা হচ্ছে সি এর ইটা বরাবর লম্ব অভিক্ষেপ। এবং খেয়াল করেন ভাইয়া, এটাই আসলে কার সমান? হাইট এইচ এর সমান না? কারণ ইটার দিক যেদিকে সেদিকেই কি আসলে এই ইটাটাকে যদি আমি এইখান থেকে এখানে শিফট করে নিয়ে যাই, আমরা তো ভেক্টরকে স্লাইড করতে পারি, তাহলে এইটা ইটার দিক, এইচ এর দিকে কি ইটাটা আছে, তাহলে সি এর এদিক বরাবর উপাংশ দিলে কি সি কস থিটা, তাহলে সি কস থিটাটা আসলে কার দিকে আছে? ইটার দিক বরাবর আছে, আর এটাই আসলে কি উচ্চতাটা হয়। তাহলে আমরা উচ্চতা এইচ এর জায়গায় লিখতে পারি কি সি কস থিটা। বা আমরা তখন বলতে পারি, দেখেন আমরা যদি এইভাবে বলি এ ক্রস বি, যদি আমরা বলে নিই এ ক্রস বি করলে যে মানটা পাবো সেটা কি এ বি সাইন থিটা, এবং দিকটা পাবো কি? দিকটা পাবো হচ্ছে ইটার দিক। এইটার সাথে যদি আমরা সি কে ডট গুণ করি, তার আগে একটু এভাবে লিখি তাহলে বেটার হয়, এ ক্রস বি, ঠিক আছে, ইনটু কি আমরা লিখবো? ইনটু হচ্ছে সি কস থিটা, এই জিনিসটা লিখবো। খেয়াল করে দেখেন আমরা কিন্তু এভাবে বলতে পারি এ বি সাইন থিটা ইনটু ইটা ডট সি, কারণ ইটার সাথে সি কে ডট গুণ করলে কি হবে? সি কস থিটা পাওয়া যাবে। সো এটাকে চাইলে আপনি এভাবেও লিখতে পারেন, ইটা ডট সি। ইটা ডট সি যদি করেন তাহলে কি ইটার দিক বরাবর সি এর লম্ব বিক্ষেপ পাবেন, যেটা কিনা সি কস থিটার সমান, এবং এটাই কি উচ্চতা এইচ। তাহলে আপনার এ বি সাইন থিটা এই মানটা তো আছেই এই এ ক্রস বি ভূমির ক্ষেত্রফল থেকে, আর ইটা সি কস থিটার জায়গায় আপনি ইটা ডট সি লিখতে পারেন। এখন দেখেন ইটা এ বি সাইন থিটা ডট সি এভাবেও লিখতে পারেন। এই জিনিসটা আসলে কি ছিল আপনার? এ ক্রস বি ছিল, তার সাথে সি কে ডট গুণ করলে এটাই কি হয়ে যাচ্ছে আপনার আয়তন। আমি এটাকে লিখতে পারি হচ্ছে আমার আয়তন। তাহলে এখান থেকে কিন্তু আমার আয়তন কত সেটা বের হয়ে গেল। তো এই হচ্ছে আমাদের আয়তনের ফর্মুলা। আমরা এখান থেকে এই আয়তনের ফর্মুলা বের টের করে ফেলতে পারলাম, ঠিক আছে? তাহলে এইটুকু পর্যন্ত খুবই ডিফিকাল্ট প্রমাণ ছিল। আমি জানি না আমি আপনাদেরকে ধরাইতে পারছি কিনা, আমি চেষ্টা করছি। কেউ কি এমন আছেন, এটা মনে হয় না আপনারা ধরতে পারার কথা, বাট কিছুটা ধরতে পারছেন, এমন কি কেউ আছেন? আমাকে একটু কমেন্ট করে জানায়েন তো ভাইয়া। এক দুজন বলছে যে বুঝি নাই, কেউ কি আছেন যে বুঝতে পারছেন? এক দুজন বলছে যে বুঝতে পারছি, আবার বলছে প্রমাণটা ক্লিয়ার, মোটামুটি বুঝতে পারছি, ক্লিয়ার, বুঝতে পারছি, মানে দুইটার মিক্স আপ। কেউ বুঝতে পারছেন, কেউ বুঝতে পারেন না, কোনো সমস্যা নেই। তো আমি প্রমাণটা নর্মালি হয় কি, কোথাও প্রমাণটা দেখায় না, সবাই করে কি মানে এটা সূত্র বলে,
যে এ ক্রস বি ডট সি, এটা দিলেই হচ্ছে কি হয়ে যায়, এটা দিলেই হচ্ছে আয়তন হয়ে যায়। তো যদি একটা ঘনবস্তু মানে 3D বস্তু, এটা মাথায় রাখবেন, ঘনবস্তু মানে 3D বস্তু। থ্রিডি বস্তু মানে কি, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটাই আছে, লেন্থ ব্রেথ হাইট তিনটাই আছে। আচ্ছা, এবার চলেন ভাইয়া পুরো জিনিসটা আরেকবার রিপিট করি যেন আপনাদের জন্য একদম পানি ভাত হয়ে যায়। তো এই প্রমাণটা পরীক্ষায় আসবে কিনা, আসলে আসতে পারে নাও আসতে পারে। নর্মালি সব জায়গায় কি করবে, এটাকে আপনার প্রমাণ শিখাবে না, ডিরেক্টলি করে দিবে। বা ম্যাক্সিমাম জায়গায় যখন আপনি কলেজে পড়বেন দেখবেন আপনাকে এটা দেখাবেই না, অ্যাডমিশনে যা ঠুস করে দেখবেন এটা চলে আসছে, কোত্থেকে আসছে, আচ্ছা সূত্র মুখস্থ করো। তো আমি হচ্ছে আজকে আপনাকে এই প্রমাণটা ক্লিয়ার করে দিব, এটা হচ্ছে আমার টার্গেট। এটা খুবই টাফ, সম্ভবত বোঝানো সম্ভব হবে না। তাও যদি কেউ বুঝতে পারেন আমাদেরকে একটু পোস্ট করে জানান যে ভাইয়া কঠিন প্রমাণটাও ধরতে পারছি, তাহলে আমাদের অনেক ভালো লাগা কাজ করবে। চলেন বিসমিল্লাহ বলে সবাই শুরু করি। আমার করতে হবে কি, এইটা একটা ঘনবস্তু, এই ঘনবস্তুর আয়তন বের করতে হবে। এখন আয়তন বের করতে হলে আমি কি বলতে পারি, ভূমির ক্ষেত্রফল, ভূমির যে ক্ষেত্রফল এটাকে উচ্চতা দ্বারা গুণ করলে কি হবে, আয়তন পাবো। এইটুকু তো সবার ক্লিয়ার, তাই না? এটা একটু কমেন্ট করে জানান তো, যে ভূমির ক্ষেত্রফলকে উচ্চতা দ্বারা গুণ, তো ভূমির ক্ষেত্রফল ইনটু হাইট, এটাই তো আমার আয়তন। এটা তো সবাই শিওর? এই যে অলরেডি দুই একটা কমেন্ট চলে আসছে, এটা হচ্ছে ক্লিয়ার। ওকে, এবার আসেন ভূমির ক্ষেত্রফল। ভূমির ক্ষেত্রফলে ভূমিতে কি আছে, এ ক্ষেত্র এ আছে আর বি আছে। এ আর বি যদি থাকে, এ আর বি এর ক্রস গুণ করলেই কি, ওই যে মনে আছে সামন্তরিকের, এই যে একটু আগে দেখেন আপনারা করে আসছেন, এই যে এখানে আপনারা সবাই অল ক্লিয়ার দিছিলেন, কেউ কেউ অল ক্লিয়ারের শ্যাম্পুর ছবিও দিয়ে আমাকে পোস্ট করে দিচ্ছেন ক্লাসের মধ্যে অলরেডি, ধন্যবাদ। বাট শ্যাম্পুর ছবি না দিয়ে আমার ছবি দিতেন আরো বেটার হইতো। এনিওয়েজ, মানে অল ক্লিয়ার শ্যাম্পুর সাথে শুভ ভাইয়া চুল ধুচ্ছে, আরো বেটার আসছে না, আমার একটু মার্কেটিং হয়ে যেত। এনিওয়েজ, তো আমরা এখানে দেখছিলাম যে এ আর বি যদি থাকে তাহলে ক্ষেত্রফলটা এ ক্রস বি হয়, এটা আমরা প্রমাণ করছি। তো এই জিনিসটাকে আমরা যদি কনসেপ্টকে কাজে লাগাই, তাহলে নিশ্চয়ই এটা এখন ধরতে পারতেছেন যে ভাই ভূমির ক্ষেত্রফল কি হবে, ভূমিতে কি আছে, এ আছে বি আছে, তাহলে এ আর বি এর ক্রস গুণ থেকে আপনি ভূমির ক্ষেত্রফল এ ক্রস বি এটা পেয়ে যাবেন। এটা তো ক্লিয়ার? ওকে, আচ্ছা, এইটুকু যদি আপনার ক্লিয়ার হয়ে থাকে, এবার সব ঝামেলা কোন জায়গায় ভাইয়া, উচ্চতা, হাইট। এবং বাস্তব লাইফেও কিন্তু দেখেন উচ্চতাতেই কিন্তু সকল ঝামেলা হয়। মানে ধরেন আপনি একটা ক্লাসে যদি আপনাকে বলে যে ক্লাস ধরেন হচ্ছে বললো ইন্টার ফার্স্ট ইয়ার থেকে ইন্টার সেকেন্ড ইয়ারে কে কে উঠবে, যারা পাশ করবে তারা সবাই উঠবে, তাই না? পাশ করতে কি লাগে, 133 পাওয়া লাগে। এটা কি খুব বেশি কঠিন? খুব বেশি কঠিন না। তো ধরেন একটা ক্লাসে 100 জন, 98 জনই ধরেন পাশ করে যায়, তো সবাই উপর উঠে, মানে সবাই পরবর্তী ক্লাসে যায়, মানে পরবর্তী ক্লাসের বেসে সবাই পৌঁছাইতে পারে। কিন্তু উঁচুতে উঠা মানে কি, শুধুমাত্র 100 জনের মধ্যে 98 জন পাস করছে, ওই 98 জনের একজন হওয়া, সেটা তো আসলে আমার স্পেশাল হাইটে উঠা না। স্পেশাল হাইটে উঠা কি, ওই 100 জনের মধ্যে একজন ফার্স্ট হয় বা 3 জন ফার্স্ট সেকেন্ড থার্ড হয়, তাদেরকে আলাদা স্পেশালি তারা, শুধু তারা ক্লাসে উঠেই নাই, পরবর্তী ক্লাসে উত্তরণই হয় নাই, ওরা অনেক উচ্চ মর্যাদা নিয়ে উপরে উঠতে হয়েছে। তাদেরকে কি নর্মাল মানুষের মতো 33-34 পায়ে পাস করলে হবে? তাদেরকে পাইতে হবে কি 80 আপ, 90 আপ, সবার মধ্যে কম্পিটিশনকে হাইয়েস্ট স্কোরটা তুলতে হবে। এবং এটাই তো ডিফিকাল্ট। পড়া তো সবাই পড়ে, কিন্তু স্পেশালি পড়ে কষ্ট অনেকে করে, অনেক টাইম নিয়ে করে, কিন্তু ওটা কষ্ট করে মাথায় ঢুকায়, বুঝি না বুঝি সামহাও মাথায় ঢুকাইতে হবে, পড়ে আসতে হবে, এই ব্যাপারটা লাগবে। এই ব্যাপারটা যারা করে তারাই কিন্তু হাইটে চলে যায়। তো হাইট বের করা অলওয়েজ হচ্ছে টাফ। আমাদের এইখানেও সেম, হাইটটা বের করতে হবে। তো ভাইয়া কি করলাম, এই ঘনবস্তুটা কিরকম আছে, ঘনবস্তুটা আছে এরকম, ধরেন এই হচ্ছে বস্তুটা, আর ধরেন হচ্ছে মানে এটা হচ্ছে ভূমি, এইভাবে ধরেন হচ্ছে বাঁকানো আছে, এই হচ্ছে বস্তুটা আছে, ঠিক আছে? এই যে দেখেন এরকম, এইটা হচ্ছে ভূমি, আমার হাত থেকে মোবাইলটা না জানি পড়ে যায়, এই হচ্ছে ভূমি, এই হচ্ছে বাঁকানো তল, এই হচ্ছে সিস্টেম, এই হচ্ছে, তাহলে এই বরাবর এ আছে, এই বরাবর বি আছে, এ ক্রস বি থেকে আপনি ভূমির ক্ষেত্রফল পাইছেন, ডান। এখন আপনি দেখেন এই হাইটটা আপনার লাগবে, এই উচ্চতাটা আপনার লাগবে, এটাই আমি কি বলছিলাম, গোলাপি কালার দিয়ে এইচ বলছিলাম। এখন দেখেন আপনার এ ক্রস বি যখন আপনি করবেন, এ ক্রস বি মানে এই এই বরাবর আছে এ, এই বরাবর আছে বি, এ ক্রস বি যদি ডান হাত নিয়ে এ ক্রস বি করেন, এইদিকে কি ইটা পাবেন, ইটা, মানে তলের লম্ব বরাবর একক ভেক্টর ইটা পাইছেন। এই দিক বরাবর ইটা আছে, আর এই ক্যালকুলেটরের এই দিক বরাবর আছে কি, এই দিক বরাবর আছে আপনার সি ভেক্টর। তাহলে ইটা, ইটার সাথে যদি আপনি সি ভেক্টরকে ডট গুণ করেন,
তাহলে ভাইয়া কি পাবেন, এটার সাথে সি ভেক্টরকে ডট গুণ করলে আপনাদের কি এই জিনিসটা মনে পড়ে ভাইয়া, যে আপনারা ছোটবেলায় শিখছিলেন যে ভাই পি ডট কিউ ইজ ইকুয়ালস টু পি কিউ কস থিটা, এটা আপনারা শিখছিলেন। তাহলে ইটা ডট সি, ইটার মান কত 1, তারপর সি, তারপর কস থিটা, তার মানে এটাই কি সি কস থিটা এটা। তাহলে ইটা ডট সি করলে, যে ইটা ডট সি করলে সি কস থিটা পাওয়া যায়। এখন সি কস থিটা জিনিসটা কি দেখেন, এই হচ্ছে আপনার সি ভেক্টর, মাঝখানের এটা হচ্ছে আপনার থিটা। তাহলে সি কস থিটা, সি কি অতিভুজ, এটা কি আপনার ভূমি, এটা হচ্ছে আপনার ভূমি, ভূমি বরাবর কি উচ্চতাটা অবস্থিত। মানে এই ত্রিভুজ যদি আপনি নেন, আমি যদি আলাদা করে বলি, এই যে এই ত্রিভুজটা যদি আপনি নেন, এটা হচ্ছে আপনার থিটা, এইটুকু হচ্ছে আপনার সি, এইটুকু হচ্ছে আপনার সি, ঠিক আছে, এইটা হচ্ছে আপনার থিটা, আর এইদিকে কি আছে, এইদিকে আছে ইটা। তাহলে আপনার ইটাটা ধরে না দিলেও হয়, সমস্যা নাই। এইটুকু কি আপনার ভূমি, তাই না, থিটা সংলগ্ন কোণটাকে ভূমি বলে। তাহলে বি বাই সি, বি কি ভূমি বাই অতিভুজ, এটা মানে কি কস থিটা। তাহলে বি সমান সমান কি আসবে, সি কস থিটা আসবে। এবং এই সি কস থিটাই কি বের করছি, ইটা ডট সি বের করছি। এখন ভাই সি কস থিটা কতটুক, এই বরাবর কতটুকু আছে, মানে এই বরাবর, এই যে ত্রিভুজটা এই দিক বরাবর কতটুকু আমার সি ভেক্টরের অভিক্ষেপ পড়ে, এই অভিক্ষেপটাই কার সমান, দেখেন এই অভিক্ষেপটাই কি হুবহু উচ্চতা যতটুকু, অভিক্ষেপটা কি হুবহু ততটুকু। এইটুকু পর্যন্ত কি ক্লিয়ার, এই যে তৌহিদা বলছে ক্লিয়ার। তারপর হচ্ছে ইটার মান 1, কেন, এটা মানে তো একক ভেক্টর, এটা তো 1 হবেই, তাই না ভাইয়া। আমাকে একটু জানেন তো ভাইয়া, এইটুকু ক্লিয়ার করতে পারছে কিনা আপনাদের কাছে, যে আমার হাইটটা বের করতে হবে, এটা হচ্ছে উচ্চতা। সো এই সি, সি এর এদিক বরাবর উপাংশ নিছি, সেটা হচ্ছে আমার কত আসছে, সি কস থিটা, মানে ইটা ডট সি। ঠিক আছে, অনেকে ক্লিয়ার বলছেন, থ্যাংক ইউ। সো এই দিক বরাবর উপাংশটার মান বের করলাম কত, সি কস থিটা। এখন এই উচ্চতাটা, এই যে উচ্চতাটা এইচ, এটার জায়গায় কি সি কস থিটা বসাইছি, এবং এই সি কস থিটার মানটা কত বের করছিলাম, ইটা ডট সি, সেই ইটা ডট সিটাও বের করছি। এখন এ ক্রস বি যে কথা, এ বি সাইন থিটা একই কথা, জাস্ট এটাকে ভেঙে এবি সাইন থিটা লিখছি, ইটা ডট সি আছে। সো ইটাটাকে আমি একটু ভিতরে নিয়ে আসছি, সমস্যা নাই। সো ইটা এ বি সাইন থিটা, এটা মানে কি এ ক্রস বি, আর ডট সি আছে, এই যে ডট সিটা আমি বসাইলাম, ঠিক আছে। তাহলে এইখান থেকে আমি কি পেয়ে গেলাম, টোটাল সিস্টেমের আয়তন পেয়ে গেলাম, যে আয়তন হচ্ছে এ ক্রস বি ডট সি। এইভাবে হচ্ছে পুরা জিনিসটার আয়তন, তিনটা ভেক্টর যদি ঘনবস্তু দেওয়া থাকে, এ বি সি দেওয়া থাকে, তাহলে আয়তন হচ্ছে এ ক্রস বি ডট সি। এইটুকু পর্যন্ত কি আমি আপনাদেরকে ক্লিয়ার করতে পারছি কিনা, একটু ভাইয়াকে কমেন্ট করে জানান। এইটা সাধারণত অ্যাডমিশনও দেখবেন ভাইয়া কিন্তু 2টা ক্লাস অনলাইনে ইউটিউবে ফেসবুক পেজ থেকে শিখর নিছি, ওইখানে যাও কিন্তু আমি এই প্রমাণটা করাই নাই। কারণ আমি কেন করাই না, আমি জানি এটা বুঝাইতে গেলে ওদেরও মাথা গরম হয়ে যাবে। তো আমি চেষ্টা করছি এইচএসসি 26, আমার কাছে মনে হয় আপনারা প্রো স্টুডেন্ট, আপনারা অনেক ইন্টারেস্টেড, আপনারা অনেক আগ্রহী, আপনাদেরকে শেখানো যায়। তাই আমি হচ্ছে একটু রিস্ক নিয়ে হলেও শেখানোর চেষ্টা করছি, জানি না বুঝাইতে পারি কিছি না। যদি বুঝাইতে পারি, আমাদেরকে একটু স্ক্রিনশট নিয়ে পোস্ট নিয়ে জানাবেন, আপনাদের 2-1টা পোস্ট আমাদেরকে মোটিভেট করে, আপনাদেরকে নতুন নতুন, যে গতকালকে আপনারা অনেক সুন্দর কথা লিখছেন, ওইটা আমাকে মোটিভেট করছে, তখন মনে হয়েছে না এই প্রমাণটা আমি হচ্ছে 26-এর বাচ্চা কাচ্চাদেরকে দেখাবো। তাই আমি আজকে একটু এফোর্ট নিলাম, একটু রিস্ক নিলাম, জানি না বুঝাইতে পারছি কিনা। আরেকটা জিনিস বলি, আয়তন তো আমি এ ক্রস বি নিলাম, অনেকে বলছে স্ক্রিনশট নেওয়ার জন্য একটু পোস্ট নেন, তো এই যে ভাইয়া পোস্ট নিয়ে নিলাম। ওকে, ডান। তাহলে এবার আসেন, আয়তনকে শুধুমাত্র কি এ ক্রস বি ডট সি ভাবে বলা যায়, চাইলে আপনি এভাবে বলতে পারেন। এটার আর প্রমাণ দেখাবো না, খুব একটা সময় আমার হাতে নাই, সময় হাতে থাকলে আরো অনেক কিছু করতাম। আয়তনকে আপনি, আমরা কি শিখছি, এ ক্রস বি ডট সি বলছি, তাই তো। আপনি চাইলে এভাবে বলতে পারেন, এ ক্রস, সরি, আপনি চাইলে এভাবে বলতে পারেন, এ ডট বি ক্রস সি, এভাবে বলতে পারেন, নো প্রবলেম। মানে আপনি চাইলে আগে পরে করতে পারেন, এগুলা কোনো সমস্যা না, যে কোনো ভাবে হোক সমস্যা নাই, সেম মান আসবে। জাস্ট এখানে কিন্তু এই দুইটার মধ্যে ক্রস গুণ, যে কোনো দুইটার মাঝে ক্রস গুণ, অপরটার সাথে ডট গুণ, এটা মেনটেন করলেই হয়ে যাবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে আমরা আয়তন পর্যন্ত বের করে ফেললাম। লাস্ট আরেকটা জিনিস করব, সেটা হচ্ছে সমান্তরাল হওয়ার শর্ত। সমান্তরাল হওয়ার শর্ত, যদি দুইটা ভেক্টর সমান্তরাল হয়, তাহলে কি হবে, তাদের অন্তর্গত কোণটা হয় 0 ডিগ্রি হবে বা 180 ডিগ্রি হবে, তাই না।
মানে দেখেন দুইটা কেস দেখেন তাহলেই বুঝে যাবেন খুব ইজিলি। ধরেন এইটা একটা ভেক্টর এ, এটা আরেকটা ভেক্টর বি, একটা হচ্ছে এ ভেক্টর আর একটা হচ্ছে বি ভেক্টর। আরেকটা কেস দেখেন, এটা হচ্ছে এ ভেক্টর আর এইটা হচ্ছে বি ভেক্টর। এখন দেখেন এইখানেও কি দুইটা সমান্তরাল, আবার এখানেও কি দুইটা সমান্তরাল। এখানে অন্তর্গত কোণ কত, থিটা হচ্ছে 0 ডিগ্রি, একই দিকে আছে। এখানে কি অপোজিট দিকে আছে 180 ডিগ্রি। এখন এই ক্ষেত্রে যদি আমরা ক্রস গুণন করি, এ ক্রস বি করি, তখন কি আসবে, ওই যে এ ক্রস বি এর মান যদি আপনি বের করতে চান, যে ইটা এ বি সাইন, হয় আপনার কি আসবে, থিটার জায়গায় 0 ডিগ্রি আসবে বা 180 ডিগ্রি আসবে। সাইন 0 বলেন বা সাইন 180 বলেন, মানটা কত, 0। তখন ক্রস গুণফল কত আসবে, 0 আসবে। তাহলে এ ক্রস বি, এই ক্রস গুণনের মানটা যদি 0 হয়, তাহলে সেটা থেকে আমরা দেখে কি বলতে পারবো, সেটা থেকে দেখে আমরা বলতে পারবো তখন যে এইখানে দুইটা ভেক্টর কিসে আছে, প্যারালালে আছে বা সমান্তরালে আছে। ঠিক আছে, তাহলে এ ক্রস বি যদি 0 হয়, তার অর্থ হচ্ছে যেটা সমান্তরালে আছে। এখন আমি আরেকটা আপনাদের বোঝার জন্য সুন্দর একটা টিপস দিয়ে দিই, এটা অনেক স্পেশাল। সো স্পেশাল জিনিসটা শিখে নেন। এটা হচ্ছে স্পেশাল ট্রিক। স্পেশাল ট্রিকটা কি, স্পেশাল ট্রিকটা হচ্ছে যে ধরেন আপনাকে দুইটা ভেক্টর দিয়ে দিছে, তারপর প্রশ্ন করছে এম কত হলে এ আর বি সমান্তরাল হবে। এই হচ্ছে আমাদের প্রশ্ন। আচ্ছা, এবার তাহলে দেখি যে প্রশ্নটা কিভাবে সলভ করা যায়। প্রথমত আমরা চাইলে ওই কাজটা করতে পারি, আগের স্লাইডটা তুলতে পারি না। আচ্ছা, আগের স্লাইডে একজন স্ক্রিনশট নিতে চাইছে, ওকে, তা একটু দ্রুত নিয়ে নিই ভাইয়া। এক দুই, 1 থেকে 5 গুনবো, 1 2 3 4 5, ডান। ওকে, আমরা যেখানে ছিলাম, এম কত হলে এ আর বি পরস্পর সমান্তরাল হবে। এই অঙ্কটা দুই ভাবে করা যায়। একটা প্রসেস হচ্ছে আপনি ডিরেক্টলি এইভাবে করতে পারেন, এ ক্রস বি ইকুয়ালস টু 0 হবে, ওইখান থেকে আপনি নির্ণায়ক দিয়ে তারপর করতে পারেন। ওই যে আপনি এইভাবে করতে পারেন, আই জে কে, এটা হচ্ছে বড় প্রসেস, এটা লাগবে না যদিও আমাদের। -3 4, তারপর 6 -9 এম, এই জিনিসটা নির্ণায়কের সাহায্যে বিসিতে করলে 0 আসবে, এখান থেকে এম এর কিছু একটা মান আসবে। যেমন আমি এখানে দেখেই বলতে পারতেছি এম এর মান কত আসবে, এম এর মান দেখবে 12 আসবে। এখন বলুন ভাই আপনি নির্ণায়ক মুখে মুখে করে ফেললেন, এত হচ্ছে হ্যাঁ আমি পারি, আমি সেই, ঠিক আছে। তো এইটা কিভাবে ভাইয়ার মতো করে আপনি খুব দ্রুত করে ফেলতে পারবেন সেই ট্রিকটাই শিখাবো, সেটা হচ্ছে আমার রেসপন্সিবিলিটি। দেখেন দুইটা ভেক্টর যদি সমান্তরাল হয় তখন আসলে ব্যাপারটা কি হবে, ধরেন এই যদি একটা ভেক্টর হয় এ আর আরেকটা ভেক্টর যদি হয় ধরেন আপনার বি, তখন আসলে কি হবে, এই দুটার মানগুলো লাইক একটা তুলনায় আরেকটা জাস্ট একটা গুণিতক হবে। মানে একটা ভেক্টর যদি এ হয় আর বি যদি তার সাথে সমান্তরাল হয়, তাহলে কি হবে, ধরেন এ যদি হয় হচ্ছে 2i প্লাস মাইনাস কি 3j প্লাস 4k, মানে আপনি যদি দুইটা ভেক্টর সমান্তরাল হয় তাহলে আপনি এভাবে লিখতে পারেন যে বি ভেক্টরটা হয়তো 2a, অথবা আপনি লিখতে পারেন 3a বা 4a বা 3.5a। মানে একটা ভেক্টরকে যখন আরেকটা ভেক্টরের সাথে একটা সংখ্যা দিয়ে গুণ করে প্রকাশ করা যায় তখনই কিন্তু হচ্ছে সে আমাদের কি হয়, সমান্তরালে হয়। একই দিকে সমান্তরালে হওয়ার মানে হচ্ছে আমাদের দুইটা ভেক্টর হচ্ছে একটার একটা সংখ্যা দ্বারা জাস্ট গুণিতক, দ্বিগুণ, 3 গুণ, আড়াই গুণ, 1.2 গুণ, এরকম কিছু একটা। বা উল্টো দিকে থাকলে -2 গুণ, -2.5, -7.3, এরকম একটা গুণ, এরকম কিছু একটা।
তো যখনই দুইটা ভেক্টর পরস্পর সমান্তরাল হয় তাদের অংশগুলোর মধ্যে একটা অনুপাত মেইনটেইন হবে, অনুপাত মেইনটেইন না হলে তাদেরকে এরকম পূর্ণ সংখ্যক গুণিতক আকারে লেখা যায় না। তো যেহেতু এই দুইটা ভেক্টর হচ্ছে কি আছে, পরস্পর সমান্তরালে আছে, তাহলে সমান্তরাল থাকার শর্ত হচ্ছে, সমান্তরালের শর্ত সেটা কি, সেটা হচ্ছে ax বাই bx এই রেশিও যা হবে, ay বাই by এটাও তা হবে, az বাই bz এটাও তা হবে। এখন তাহলে দেখেন ওই ax কত ছিল 2, bx কত আছে, bx আছে হচ্ছে আমাদের 6, তারপর ay কত ছিল -3, ওইখানে কত আছে -9। দেখেন 2 6 কাটাকাটি করলে যা আসে -3 -9 তা আসছে। তাহলে অপরটা কি আসবে, একটা হচ্ছে 4 আর একটা হচ্ছে m। তাহলে এখান থেকে সলভ করলে দেখবেন m চলে আসবে 12। তাহলে কিভাবে বুঝলাম ব্যাপারটা, এই 2 এর তুলনায় 6 কি 3 গুণ, -3 এর তুলনায় -9 কি 3 গুণ, তাহলে 4 এর তুলনায় m ও কত হতে হবে 3 গুণ, অর্থাৎ 12 হইতে হবে, তাহলেই একমাত্র তারা সমান্তরালে আসবে। তাহলে দুইটা ভেক্টর যদি পরস্পর সমান্তরাল হয় তাহলে একটা ভেক্টর হচ্ছে আরেকটা ভেক্টরের পূর্ণসংখ্যক গুণিতক হবে। অর্থাৎ এটা যদি এই দিকে 2 হয় হয়তো এটা এইদিকে 3, এ যদি উপরের দিকে 5 হয় তাহলে এটা হচ্ছে উপরের দিকে 7.5, এ যদি এইদিকে 4 হয় তাহলে বি হচ্ছে এইদিকে 6। মানে একটা আরেকটা মানে এর তুলনায় বি যদি একটা নির্দিষ্ট গুণিতক হয়ে থাকে, অর্থাৎ এ এর মান যদি হয় ধরেন 10, বি এর মান হবে হচ্ছে ধরেন 20, তো জাস্ট সংখ্যাটা দ্বিগুণ, কিন্তু দিকগুলো হচ্ছে একই দিক মেনটেন করতে হইলে, একই দিক মেনটেন করতে হইলে ax ay az এগুলো যে অনুপাতে আছে bx by bz ওই একই অনুপাত মেনটেন করতে হয়। এটা কি সিকিউতে ব্যবহার করা যাবে কিনা, 100% ব্যবহার করা যাবে, কোনো সমস্যা নাই। তাহলে এই স্পেশাল ট্রিকটা আপনাদেরকে শিখাই দিলাম, এটা প্রমাণ আসবে না, এটা জাস্ট জেনে নেওয়া শর্টকাটে, ঠিক আছে। ওকে, তাহলে আমরা এইটুকু শেষ করলাম। এবার আমরা কি করব, এবার ওই যে স্ট্র্যাটেজি ফর সাকসেসফুল স্ট্র্যাটেজি, এটা হচ্ছে আমি 1 মিনিট ধরে একটু দেখব। ওকে, এটা কি সিকিউতে ব্যবহার করা যাবে? ওকে, হ্যাঁ অবশ্যই যাবে। তারপর হাফ সাকতে বলছে এটা তো কলেজে শেখায় নাই ভাইয়া, কোনো সমস্যা নাই, কলেজেও অনেক কিছু শেখানোর সুযোগ পাবে না, কিন্তু আপনার একাডেমিকে পরীক্ষায় যত জায়গায় যত ধরনের প্রশ্ন আসে সেটা আপনার কলেজেই না, শুধু নর্ডেম কলেজে কি প্রশ্ন আসছে, ভিকারুননিসা কলেজে কি আসছে, বাংলাদেশের আনন্দমোহন কলেজে কি আসছে, চিটাগাং কলেজ, রাজশাহী কলেজ, যে কোনো জায়গার যে কোনো প্রবলেম আসলে সেটা যেন আপনি সলভ করতে পারেন। ঢাকা ভার্সিটি অ্যাডমিশন টেস্টে বসেও যেন কোনো একটা কোশ্চেন আসলে আপনার মনে পড়ে, আচ্ছা ভাইয়া তো সেই ফার্স্ট ইয়ারে থাকতেই এই অঙ্ক আমাকে শিখাই ফেলছিল। আমরা ওইভাবেই পড়ানোর চেষ্টা করি। আমাকে বলছে ভাইয়া স্ক্রিনশট নিব। ওকে, যারা স্ক্রিনশট নিতে চান ভাইয়া কোন দিকে দাঁড়াবো বলেন, ভাইয়া তো একটা মুসিবতে পড়ছি, সব দিকেই আছে, তাহলে আমি এই দিকে দাঁড়াই, এটাই মনে হয় হচ্ছে ভালো জায়গা। তো স্ক্রিনশট নিতে থাকে সেই ফাঁকে বলি, আপনি হয়তো বুয়েট অ্যাডমিশন টেস্টে যাবেন, এবং বিশ্বাস করেন বুয়েট অ্যাডমিশন টেস্টে আপনার প্রিলিতে যদি থাকি, চিন্তা করি প্রিলিতে আপনার 33টা এমসিকিউ আসবে ফিজিক্স থেকে। আমার বিশ্বাস যদি ইনশাল্লাহ আপনি আমাদের সাথে শিখর একাডেমিক প্রোগ্রামের শেষ পর্যন্ত লেগে থাকেন, লক্ষ্য জিপিএ 5 পর্যন্ত, টেস্ট পরীক্ষা পর্যন্ত যদি লেগে থাকেন, তাহলে আপনি যখন হচ্ছে বুয়েট অ্যাডমিশন টেস্টের প্রিলি দিতে বসবেন, তখন 33টা প্রশ্নের মধ্যে মিনিমাম 25টা প্রশ্ন আপনি এমন পাবেন যে এই প্রশ্ন দেখে আপনার কাছে মনে হবে এটা তো শুভ ভাইয়া ওই ক্লাসে করাইছিল, এই তো জিমি ভাইয়া ওই ক্লাসে করাইছিল, আর এটা তো আমি পারি, এটা তো ওই ক্লাসে আমি এসএস নিছিলাম, এই অঙ্কটারই তো জাস্ট মানটা একটু চেঞ্জ করছে, পুরো অঙ্ক সেম, এটা আপনি ফিল করবেন। আর বুয়েটের প্রিলি পার করে যখন আপনি রিটেনে যাবেন, তখন আপনি খেয়াল করবেন ফিজিক্সের 13টা অঙ্ক আসছে, 13টা অঙ্কের মধ্যে মিনিমাম 8 থেকে 9টা আপনি এমন পাবেন যেটা আপনি দেখার সাথে সাথে মনে পড়বে, হ্যাঁ ভাইয়া তো এই অঙ্কটা ক্লাসে করাইছিল, বলছিল এটা যে বুয়েটে আসতে পারে, সিকেরুয়েটে আসতে পারে, বোর্ডে আসতে পারে, স্পেশাল লিখেছিল বাইসেসে এই অঙ্কগুলাই তো আসছে। এবং এটা আমার ক্লাস, জিমি ভাইয়ের ক্লাস করলে আপনার এই জিনিসটা দেখবেন অনেকাংশে 2 বছর পরে যায় বুঝতে পারবেন। তো কলেজে যা পড়ানো হবে সেটাও ভাইয়ারা পড়াবো, কলেজে যা পড়ানো হবে না সেটাও পড়াবো, আপনার একাডেমিক অ্যাডমিশন সব যেন সুন্দর মতো কাভার হয় সেটা ভাইয়া ইনশিওর করব। এখন বলতে পারেন ভাইয়া আপনি তো বললেন 33টার মধ্যে 25টা, তারপর হচ্ছে যে 13টার মধ্যে 8-9টা কমন পড়বে, বাদ বাকিগুলো কি কমন পড়বে না? তার আগে একটা কথা বলি, 33টার মধ্যে 25টা পারাটাই ওখানে অনেক, যারা ফার্স্ট সেকেন্ড হয় তারাও 33টার মধ্যে 26-27টার বেশি পারে না, এটা এক নাম্বার। বা 13টার মধ্যে 10-12টার বেশি ফার্স্ট সেকেন্ড যে হয় সেও পারে না। সেকেন্ড কথা হচ্ছে, আপনি যখন বোর্ড পরীক্ষা পর্যন্ত পার করে ফেলবেন তখন আপনি অন্যান্য সাবজেক্টে আরো অনেক নলেজ গ্যাদার করতে পারবেন। তো পরবর্তী যেটা হবে যে আপনি ম্যাথ শিখবেন, কেমিস্ট্রি শিখবেন, বায়োলজি শিখবেন, ওগুলোর সাথে রিলেট করে কিছু প্রবলেম দিবে যেটা আপনি ফার্স্ট ইয়ারের প্রথম দিকে থেকে বুঝতে পারবেন না, বাট এই 8-9টা প্রবলেমের বেসিক হয়ে গেলে এগুলোর সাথে ওই পরবর্তী যা যা সেগুলোকে রিলেট করে অটোমেটিক্যালি আপনি আরো 2-3টা শিখে ফেলতে পারবেন। তখন আপনি অ্যাডমিশন টেস্টে বসেও আপনার ভয় কাজ করবে না, সাহস কাজ করবে।
বোর্ড পরীক্ষা দেওয়ার আগেই আপনি জানবেন অ্যাডমিশনে যেভাবে প্রশ্ন আসুক না কেন আমি 80-70% মার্কস উঠে আসতে পারবো। আমি চান্স নিয়ে টেনশন করবো না, আমি কোন সাবজেক্টে চান্স পাবো সেটা নিয়ে আমি টেনশন করব। বা আমি মেডিকেলে চান্স পাবো কিনা সেটা নিয়ে আমার টেনশন নাই, কোন মেডিকেলে চান্স পাবো সেটা নিয়ে হচ্ছে আমার টেনশন। তখন আপনার মধ্যে সেই কনফিডেন্সটা ইনশাল্লাহ গ্রো হয়ে যাবে। ঠিক আছে? যেমন আমি মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য এফোর্ট দিই নাই। আমার টার্গেট ছিল হয়তো বুয়েটে। আমার বড় বোন ডাক্তার, তাই আব্বা আম্মা চাইছে আমি ইঞ্জিনিয়ার হব, তাই আমি হয়তো বুয়েটের দিকে ফোকাস করছি। বাট আমি ইন্টারে যখন পড়তাম বায়োলজি ভালো করে পড়তাম। আপনাদের যেরকম অন্তর ভাইয়া পড়াতেছে, রনি ভাইয়া পড়াচ্ছে, তৌহিদ শাওন ভাইয়া পড়াচ্ছে, আমারও এরকম ঢাকা মেডিকেলের ভাইয়ারা ক্লাস নিত আমাদের। তো আমি হচ্ছে এই বোর্ড পরীক্ষা শেষ হওয়ার পর থেকে মেডিকেলের অ্যাডমিশন টেস্টের মধ্যে যে 3 মাস সময়, এই 3 মাস সময় মনে হয় হার্ডলি 1-2 দিন জাস্ট বায়োলজি বইটা ধরছিলাম, ঠিক মতো দেখিও নাই। বা মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য যে আপনার কেমিস্ট্রির ইনফরমেশন গুলো মুখস্থ করা লাগে, ফিজিক্সের কিছু মুখস্থ জিনিস আছে, কিচ্ছু আমি দেখি নাই। জাস্ট আমার মেডিকেল অ্যাডমিশন টেস্টের আগের রাতে আমি হালকা কয়েকটা পেজ উল্টায় চলে গেছি। 3 মাস ধরে কোনো প্রিপারেশন ছাড়া আমি মেডিকেল অ্যাডমিশন টেস্টের পরীক্ষায় বসছি। আর আমার অনেক ফ্রেন্ড ছিল যারা রেটিনায় দৌড়াইছে বা বিভিন্ন জায়গায়, তখন কিন্তু রেটিনা 1 নাম্বার ছিল, আর কেউ ছিল না। সবাই বিভিন্ন বড় বড় জায়গায় ভাইয়াদেরকে বাসায় রেখে পড়ছে, রেটিনায় কোচিং করছে, এই করছে সেই করছে, কত হাজার হাজার ফ্রেন্ড এরকম ছিল। আর আমি 3 মাস ধরে না পড়ে জাস্ট পরীক্ষা আগের রাতে বই নিয়ে হালকা দেখে আমি পরীক্ষা হলে ঢুকছি। তো আমার 100টা ফ্রেন্ডের মধ্যে হয়তো 3-4টা 5টা ফ্রেন্ড মেডিকেলে চান্স পাইছে। আর আমি 3 মাস না পড়ে জাস্ট পরীক্ষার আগে হালকা পৃষ্ঠা উল্টায় তারপর আমি মেডিকেলে চান্স পাইছি। জাস্ট ডিরেক্টলি চান্স পাইছি আমি, পজিশন করে চান্স পাইছি। কিভাবে পাইছি? ওই যে ইন্টারের 1.5-2 বছরে একাডেমিকের সময় ভালো করে পড়ছিলাম, ভাইয়ারা যেভাবে পড়তে বলছিল ওইভাবে পড়ছিলাম, মেডিকেল অ্যাডমিশন টেস্টে 3 মাস না পড়েও চান্স পাইছিলাম। তো এই যে ভাইয়ারা বারবার করে বলি এসএস নেন, আমাদেরকে শেয়ার করেন, কেন করি? আপনারা যেন এই প্রবলেমগুলো মাথায় গেঁথে যায়, এই প্রবলেমগুলো যেন আপনাদের হচ্ছে একেবারে আহ একদম ইজি নেট অ্যান্ড ক্লিন হয়ে যায়। তাহলে আপনি অ্যাডমিশন টেস্ট পর্যন্ত যাওয়ার অনেক আগে আপনার কনফিডেন্স চলে আসে। তখন আপনি দেখবেন যে অটোমেটিক্যালি আপনি মানে পরীক্ষার দিন কনফিডেন্ট ফিল করছেন, ভালো করে লেখা করছেন, চান্স নিয়ে তখন আপনার টেনশন হবে না। যেমন আমি পরীক্ষা হলে ঢোকার সময় আমি আলহামদুলিল্লাহ এটা এখন ফ্র্যাঙ্কলি বলি, আমি কত মানে চান্স পাবো কিনা সেটা নিয়ে টেনশন করতাম না। আপনি চিন্তা করতেন আমার পজিশন এত হবে কিনা, পেপারে ছবি ছাপবে কিনা, বুয়েটে পরীক্ষা দিতেছি, আমার পরীক্ষা দিলে ছবি কি আমার পেপারে ছাপবে কিনা। আমার এখন মনে হচ্ছে যখন আমার বুয়েটের রেজাল্ট দিছিল, আমার বোন হচ্ছে ছবি নিয়ে আসছে পরের দিন সকালে, যে এই দেখ তোর তো ছবি ছাপছে পেপারে, প্রথম 20 জনের ছবি ছাপছে, তোর ছবি দেখা যাচ্ছে পেপারে। ওইটা যেভাবে ভাল লাগা যে আমার বড় বোন আমাকে বলতেছে তোর ছবি পেপারে ছাপছে, তুই এততম হয়েছিস, ওইটা অন্যরকম অনুভূতি। তো এটার জন্য অনেক অনেক এফোর্ট দিতে হয়, অনেক কষ্ট করতে হয়। তো আমরা এইটুকু গেলাম, এবার আমরা চলে আসবো কোন জায়গায়? এবার আমরা চলে আসবো আপনাদের সেই কাঙ্ক্ষিত জায়গা, সেটা হচ্ছে ক্যালকুলাস। হ্যাঁ, ক্লাসটা হচ্ছে 10টা 45 পর্যন্ত হবে, ওই অনুযায়ী ইনপুট দিয়ে রেখেন। আর একটু পারলে বিষয় হয়তো একটা পানির বোতল দিতে। তাহলে ক্যালকুলাস, ক্যালকুলাস হচ্ছে ম্যাথের একটা স্পেশাল পার্ট। আমরা ক্যালকুলাস আজকে থেকে শুরু করতেছি, আগামী কয়েকটা ক্লাসে আমরা ক্যালকুলাস করব। তো আমরা কিন্তু ভেক্টরের ক্যালকুলাস বাদে বাদ বাকি সবকিছু শেষ করছি। তবে হ্যাঁ, আমরা একটা জিনিস একটু রিভাইজ করি নাই বা রিভিউ করি নাই, সেটা হচ্ছে আপেক্ষিক বেগের অঙ্কগুলো, ওই যে কত কোণে ছাতা ধরবে, গাড়ির কাজ ভিজবে কি ভিজবে না, ওগুলো আমরা লাস্টের 3টা ক্লাস এমসিকিউ সলভিং, সিকিউ সলভিং, অ্যাডভান্স প্রবলেম সলভিং, ওই 3টা ক্লাসে আমরা প্রতিদিন আধা ঘন্টা করে করব। তো ওটা একদম পানি ভাত করে দেবো ইনশাল্লাহ, ভাইয়াকে বিশ্বাস করেন, ভাইয়া ওইটা কনসেপ্ট 100% ক্লিয়ার করে দেবো আপনাদের। আজকের ক্লাস থেকে আমরা ক্যালকুলাস করব। আজকের ক্লাসে হচ্ছে আমরা ক্যালকুলাসের বেসিক হালকা কিছু 10-15 মিনিট কথাবার্তা শুনবো, যেন পরের ক্লাসে একেবারে ক্যালকুলাসের মাঝামাঝি ডিরেক্টলি চলে যেতে পারি। তো ক্যালকুলাসের আবিষ্কারক, আবিষ্কারক বলা হয়েছে 2জনকে। একজন হচ্ছে নিউটন, আরেকজন হচ্ছে লিবনিজ। এই 2জনই ছিল হচ্ছে ক্যালকুলাসের আবিষ্কারক। যদিও সর্বপ্রথম এটাকে প্রকাশ করে হচ্ছে লিবনিজ। লিবনিজ হচ্ছে ম্যাথমেটিক্সের একটা স্পেশাল পার্টকে ডিসকভার করে, আবিষ্কার করে। সো এইটা আবিষ্কার করার পর সে যখন প্রথমে সায়েন্টিস্টদের কাছে প্রকাশ করতে যায়, দেখো আমি নতুন একটা জিনিস আবিষ্কার করছি, নতুন একটা জিনিস ম্যাথের মধ্যে খুঁজে পাইছি, তখন যেটা হইতো কোনো একটা সায়েন্টিস্ট কোনো একটা কিছু নতুন আবিষ্কার করলে সেটা সে তাদের সায়েন্টিস্টদের একটা গ্রুপ ছিল যাকে বলা হয়তো রয়্যাল সোসাইটি, সেই সোসাইটির মেম্বারদের কাছে তারা সাবমিট করতে হইতো। সবাই চেক করে যদি মোটামুটি ওকে মনে হয়, স্পেশাল কিছু মনে হয়, তখন তারা কি করত, তখন তারা ওই যে রয়্যাল সোসাইটির চেয়ারম্যান ছিল, সেই চেয়ারম্যান ওইটাকে অনুমোদন দিত, তার নামে একটা পেটিশন পাইতো, ওইটা একটা সূত্র বা কিছু আকারে এটা প্রকাশ পাইতো। আমাকে
মোহাম্মদ ফাহিম আহমেদ বলছে, স্যার 10টা 45 অনেক দেরি হয়ে যায়। হ্যাঁ, ও এই কমেন্টটা 100 বার করছে। ও আমাকে অনেক কষ্ট করে থামাইতে চেষ্টা করতেছে, ভাই ক্লাস নিয়েন না। আমি জানি ওর টার্গেট বা মোটিভ এটা না যে আমাকে ক্লাস থেকে থামায় দেওয়া। ওর টার্গেট হচ্ছে, ভাই আজকে আর পারতেছি না, থামেন। এই হচ্ছে ব্যাপার। তো একটা জিনিস বলি ভাইয়া, আমাদের যখন হচ্ছে আমি যখন ক্লাস করতাম, তো আমি ক্লাস করার সময় আমাদের তো আর অনলাইন ছিল না, অফলাইন ছিল। অফলাইনে ধরেন এক স্যারের কাছে শেষ করছে, তো ওই একই কোচিং এ হয়তো পরে আরেকজন স্যার ওই একই টপিকের উপর ক্লাস নিত। তো ফ্রেন্ডরা হচ্ছে ধরেন 2 ঘন্টা 2.5 ঘন্টা ক্লাস করে ক্লান্ত হয়ে সবাই চলে যেত। আমি আর আমাদের রুমে আরেকটা ছেলে ছিল, আমরা দুজন করতাম কি, ওই ক্লাস শেষেও, স্পেশালি ফিজিক্সের ক্লাস, অন্য কোনো ক্লাসে করতাম না। ফিজিক্স তো জানেন যে ম্যাথ কেমিস্ট্রি ধরা যতটুকু সহজ, ফিজিক্স ধরা তার থেকে অনেকটুকু কঠিন। স্পেশালি প্রথম দিকে ধরাটা আরো কঠিন। আস্তে আস্তে 3-4 মাস গেলে ফিজিক্স সহজ হবে। আর প্রথম 3-4 মাস সব থেকে ডিফিকাল্ট সাবজেক্ট ফিজিক্স। তো আমরা তখন যেটা করতাম, আমি আর আমার ওই ফ্রেন্ডের নাম ছিল নাইমুল। তো আমি আর নাইমুল আমরা দুজন মিলে হচ্ছে বিকাল পর্যন্ত ফিজিক্স ক্লাস করে আবার রাতে আরেকটা ফিজিক্স ক্লাস করতাম ওই সেম টপিকের উপর, দুজন ভিন্ন টিচার পর্যন্ত। তো তখন যেটা হইতো যে সবাই তো ওই বিকাল পর্যন্ত যে ওই ক্লাস করে ঘুমাইতো, টায়ার্ড হয়ে যেত। আর আমরা ওই রাতের 8টা পর্যন্ত ক্লাস করে তারপর আবার বাসায় যেতাম, হেঁটে হেঁটে বাসায় যেতাম। রিক্সা ভাড়া ছিল না, হেঁটে হেঁটে 5 কিলো 3-4 কিলো হেঁটে বাসায় যেতাম। রাত হয়ে যেত, ব্যাগটা ফেলে আবার পড়তে বসতাম, সকালে কলেজ, এই সেই। তো এই যে এত কষ্ট করছি, আমাদের ওই রুমের মধ্যে মনে হয় আমরা একসাথে 30 জন কোচিং করতাম। তো 30 জনের মধ্যে 2 জন বুয়েটে চান্স পাইছিল। কোন 2 জন? শুভ আর নাইমুল। তো কেন? ওই যে সবাই এফোর্ট দিছিল, বলতেছি না এই জন্য যে ওই স্যারের কাছে এক্সট্রা করে পড়ছিলাম এই জন্য চান্স পেলাম, তা না। ব্যাপার ছিল আমরা এফোর্টটা বেশি দিছি। মাথা আল্লাপাক সবাইকেই দিছে, কম আর বেশ। এফোর্ট যে বেশি দিবে তাকে আল্লাপাক চুজ করবে, তাকে আল্লাপাক তার স্বপ্নের জায়গায় পৌঁছায় দিবে। আপনি যখন বলতেছেন যে ভাই আমি বুয়েটে চান্স পাবো, আপনি যখন দেখতেছেন অন্তর ভাইয়া ঢাকা মেডিকেলে বসে ছবি দিচ্ছে, তৌহিদ ভাইয়া হচ্ছে ঢাকা মেডিকেল থেকে ক্লাসরুমের ছবি দিচ্ছে, আপনার তখন মনের মধ্যে বুদ বুদ করছিস আমি যদি ঢাকা মেডিকেলে পড়তে পারতাম। আপনি বুয়েটের জায়গায়, বুয়েটে যায় হচ্ছে আমি, এনাম ভাইয়া, জিমি ভাইয়া, আমরা সবাই হচ্ছে সেলফি আপলোড করতেছি। আপনার মনে হচ্ছে ইস, বুয়েটের ওই ক্যাম্পাসের ক্লাসরুমে যদি আমি থাকতে পারতাম। আপনি এই স্বপ্নটা দেখতেছেন, এই স্বপ্নকে আপনার সাথে আরো এই কোর্সেই তো আছে আরো কত 5-10 হাজার মানুষ, ওরাও কি এই স্বপ্নটা দেখতেছে না? অনেকেই তো দেখ, সবাই তো দেখতেছে। তো সিট আছে কয়টা? বুয়েটে 12-1300টা। তো আপনার এই শিখতেই তো 10,000 10-5,000 মানুষ হয়ে যাবে। তো এই শিখর মানুষের স্বপ্ন যারা দেখে তারাই তো চান্স পাবে না সবাই। তাহলে আপনি কি করবেন? আপনাকে যখন ওই বুয়েটে চান্স পাইতে হবে, ঢাকা ঢাকা মেডিকেলের ওই রুমটাতে স্টুডেন্ট হিসেবে ঢুকতে হবে, ডাক্তারের অ্যাপ্রনটা যখন আপনার গায়ে চড়াইতে হবে, তখন আরো এরকম হাজার হাজার লক্ষ মানুষ এসে স্বপ্নটাকে ডিঙ্গায় তারপরেই কিন্তু আপনাকে চান্স পাইতে হবে। তো ওইটার জন্য শুধু 10টা 30-এর জায়গায় 10টা 45 না, 11টা 45ও যদি হয়ে যায়, আপনার উচিত ভাইয়াকে উল্টা বলা, ভাই আরো 10 মিনিট বেশি নেন, তারপরে এই টপিক সম্পর্কে যা আছে সব ক্লিয়ার করে তারপর আপনি যান। এটা হইতে হবে আপনার নিয়ত। এবং আমি জানি এটা সবাই পারবে না, বাট যে অল্প কয়েকজন পারবে, ওই ঢাকা মেডিকেলের ওই রুমটাতে গায়ে অ্যাপ্রন পরে কিন্তু তারাই ঢুকবে। বুয়েটের ওই রুমটাতে ক্লাস করতে ওই ওই মানুষগুলাই কিন্তু যাবে। ঠিক আছে? তাহলে আমরা একটু দেখি, খুব ছোট কিছু কথা বলে আমরা এই অল্প কিছু সময়ের মধ্যে ছেড়ে দিব। ক্যালকুলাসের দুইজন আবিষ্কারক ছিলেন। একজন হচ্ছে নিউটন, আরেকজন হচ্ছে আমাদের লিবনিজ। সর্বপ্রথম প্রকাশ করছিল হচ্ছে লিবনিজ। লিবনিজ হচ্ছে যখন এই জিনিসটা মানুষের সামনে প্রকাশ করে, রয়্যাল সোসাইটিতে প্রকাশ করে, যে ভাইয়া আহ, ভাইয়া বলতেছি, উনি তো আসলে ওই রয়্যাল সোসাইটির সায়েন্টিস্টদেরকে বলতেছিল যে ম্যাথসের একটা নতুন পার্ট, সেটা হচ্ছে ক্যালকুলাস, সে ডিসকভার করছে এটার মধ্যে ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তন বের করা যায়, বা অনেক ছোট ছোট জিনিসকে একত্রে করে অসীম সংখ্যক জিনিসকে সমষ্টি করার যে বিষয়টা, সেটা সে ম্যাথমেটিক্সের মধ্যে ডিসকভার করে ফেলছে। তো তখনকার দিনে কেউ কোনো জিনিস ডিসকভার করলে, আবিষ্কার করলে, ওইটা তখন সায়েন্টিস্টরা চেক করে রয়্যাল সোসাইটির মাধ্যমে প্রেসিডেন্টের হাত ধরে, বা ওইখানে যে প্রেসিডেন্ট থাকতো রয়্যাল সোসাইটির, সেই তার হাত ধরে বা চেয়ারম্যানের হাত ধরে হচ্ছে ওই জিনিসটা পাস হইতো, তার নামে এইটা পিটিশন যাইতো যে তাকে তার আবিষ্কারক বলা হইতো। তো ওই রয়্যাল সোসাইটির তখন হেড ছিল হচ্ছে নিউটন। তো যা কিছুই আবিষ্কার হইতো ম্যাক্সিমাম জিনিসই কি নিউটন বলতো কি এটা তো আমি আগেই আবিষ্কার করছি, তো এটার মেইন আবিষ্কারক আমি। সে যেহেতু হচ্ছে দেশের প্রধানমন্ত্রী, মানে আর কি ওই রয়্যাল সোসাইটির চেয়ারম্যান, সে তার নামে ওইটাকে চালাই দিত। তো এইখানেও এক্স্যাক্টলি সেম জিনিসটাই হয়েছে, এমনটাই ম্যাক্সিমাম মানুষ বলে। যে লিবনিজ যখন এটা নিয়ে গেছে, তখন নিউটন এটা দেখে বলছে এটা তো আমি 20 বছর আগেই আবিষ্কার করছি। তখন সে বলছে যে এটার আবিষ্কারক আসলে আমি। তারপর হচ্ছে যখন আরো অনেক পরে আহ মানুষ যখন এটা নিয়ে আরো স্টাডি করলো, ডিসকাস করলো, তখন দেখা গেল যে লিবনিজ একভাবে কাজটা করছে আর নিউটন এটাকে আরেকভাবে প্রকাশ করছে। দুইটাই আসলে সেম জিনিসই, বাট হচ্ছে দুইজনের গবেষণাটা দুই রকম ছিল।
তো নিউটন কি আদৌ 20 বছর আগে আবিষ্কার করছিল, নাকি নিউটন অনেক চাল্লু, সে লিবনিজটা দেখার পর লিবনিজটাকে অন্যভাবে প্রকাশ করছে মানুষের সামনে, সেটা আজও জানা যায়নি। বাট আমরা এখনো মনে প্রাণে বিশ্বাস করি লিবনিজ হচ্ছে প্রকৃত আবিষ্কারক, নিউটন আবিষ্কারক হইতেও পারে, ওরটা কপি পেস্ট করে একটু ঘুরায় পেঁচাও লিখে থাকতে পারে। তো লিবনিজ হচ্ছে ক্যালকুলাসের মেইন আবিষ্কারক। ক্যালকুলাসের মেইন পার্ট কয়টা? ক্যালকুলাসের পার্ট হচ্ছে দুইটা। ক্যালকুলাসের হচ্ছে দুইটা পার্ট, একটা হচ্ছে ডিফারেন্সিয়েশন, আর আরেকটা হচ্ছে ইন্টিগ্রেশন। ডিফারেন্সিয়েশনকে বাংলায় বলা হয় ব্যবকলন, আর এটাকে বলা হয় সমাকলন। আমি একটু অন্য ভাষায় বলি, ছোট ছোট টুকরা করা। আর সমাকলন মানে একত্র বা যোগ করা। তো কিভাবে এই জিনিসগুলো করে, কেন করে, চলেন একটু দেখে নি। খুব বেশি না ভাইয়া, 10 মিনিট কথা বলে ছেড়ে দিব ইনশাল্লাহ। পরের ক্লাসের জন্য একটু প্রিপারেশন নিয়ে আসেন ভাইয়া। একটা হোমওয়ার্ক আগে থেকে আপনাদেরকে দিয়ে দিচ্ছি। হোমওয়ার্ক কি? হোমওয়ার্ক হচ্ছে তপন স্যারের বই থেকে ভেক্টর চ্যাপ্টারের ক্যালকুলাস পার্ট রিডিং পড়া। এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক থাকবে। আপনারা এই জিনিসটা ট্রাই করবেন, পারলেও হবে, না পারলেও হবে, বাট পরের ক্লাস যখন আমি পড়াবো এটা পড়ে আসলে তাহলে আপনাদের জন্য বোঝা সহজ হবে। তো আমি একটু ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশন সম্পর্কে হালকা কিছু কথা বলে আজকে শেষ করে দিব। সেই ডিফারেন্সিয়েশন জিনিসটা আসলে কি? ডিফারেন্সিয়েশন হচ্ছে, ধরেন আমি একটা গ্রাফ আঁকলাম, আচ্ছা গ্রাফটা হচ্ছে এইরকম, এই হচ্ছে একটা গ্রাফ। এক্স চেঞ্জ হলে ওয়াই চেঞ্জ হচ্ছে, এক্স হচ্ছে ইনপুট আর ওয়াই হচ্ছে আউটপুট। তো আমার ইনপুট যখন চেঞ্জ হয় আউটপুট চেঞ্জ হচ্ছে। আমাকে বলেন তো ভাইয়া, আমাকে অনেকে বলছে ইসাক স্যারের বই থেকে পড়তে, কেউ যদি চান ইসাক স্যারের বই থেকে পড়তে সমস্যা নাই, তবে বাস্তবতা হচ্ছে শাহজাহান তপন স্যারের বই প্রথমবার পড়ার জন্য বেস্ট বই। এটা পড়ার পর ইসাক স্যারের বই পড়লে বেটার। আমি নিজে 5টা বই থেকে রিডিং পড়তাম, তো আমি কখনো ইসাক স্যারের বই পড়বেন না এটা বলি নাই। ইসাক স্যারের বই অবশ্যই পড়বেন, বাট শাহজাহান তপন স্যারের বইটা প্রথমে একটু পড়ে নিন, তাহলে আপনার উপকারটা বেশি হবে। এবার আসেন, ইনপুট চেঞ্জ হলে আউটপুটটা চেঞ্জ হচ্ছে, কিন্তু খেয়াল করে দেখেন তো ভাইয়া, এটা কি বুঝেন? এই জায়গায় ইনপুট চেঞ্জ হওয়ার ফলে আউটপুট যতটুকু চেঞ্জ হয়েছে, এই জায়গায় ইনপুট চেঞ্জ হওয়ার ফলে আউটপুট কি তার থেকে অনেক বেশি চেঞ্জ হয়েছে? মানে ব্যাপারটা এরকম না, দেখেন এখান থেকে এখানে গেলেন, ইনপুট কতটুকু বাড়ছে? অল্প একটু বাড়ছে। এখানেও দেখেন, ধরেন এটা হচ্ছে আপনি ধরলেন 5 পরিমাণ, এখানেও ধরেন আপনি সেম কাজ করলেন, এইটুকুর মধ্যে এইটুকু ধরেন 5, এখানে ধরেন ইনপুট আপনি 5 চেঞ্জ করলেন, কিন্তু আউটপুট কি খুব অল্প পরিমাণ চেঞ্জ হয়েছে না? খুব অল্প পরিমাণ চেঞ্জ হয়েছে। কিন্তু এইখানে দেখেন আপনি ইনপুট চেঞ্জ করলেন 5, আউটপুট চেঞ্জ হলো কি অনেকটুকু আউটপুট চেঞ্জ হলো না? তাহলে দেখেন আলটিমেটলি আমরা কি বুঝলাম? আমাদেরকে যদি কেউ বলে যে ভাই এই পয়েন্টটা হচ্ছে 2 আর এখানে আমার ফাইনাল ইনপুটটা হচ্ছে 20, 2 থেকে 20-এ গেছি, আবার এখানে ছিল হচ্ছে 5 আর এটার কারেসপন্ডিং এখানে আউটপুটটা ধরেন হচ্ছে 50,
তাহলে এক্স এর ভ্যালু কি হয়েছে ভাইয়া? এক্স এর ভ্যালু 2 থেকে কোথায় গেছে? 2 থেকে 20 এ গেছে। আউটপুট ওয়াই কোথায় গেছে ভাইয়া? আউটপুট ওয়াই হচ্ছে আমার 5 থেকে 50 এ গেছে। এখন আমাকে যদি কেউ পরিবর্তনের হার বের করতে বলে, এটাই তো ঢাল, তাই না? এটা মানে কি আউটপুটের পরিবর্তন বা ইনপুটের পরিবর্তন। তাহলে আমি কি বলবো? 50 মাইনাস 5, 20 মাইনাস 2, 45 ভাগ 18, এরকম বলবো। তাহলে মানটা কত আসবে? 45 কে যদি আমরা 18 দ্বারা ভাগ করি 2.5 চলে আসে। কিন্তু দেখেন আপনার এখানে ধরেন আউটপুটের পরিবর্তন, এই জায়গায় ডেল ওয়াই, এই জায়গায় ডেল ওয়াই তো খুবই অল্প ছিল, এই জায়গায় ডেল ওয়াইটা খুবই অল্প, ধরেন মাত্র 2। তো এই জায়গায় ডেল ওয়াইটা খুব বড়, ধরলাম 20। তাহলে এইখানে যদি আপনি ঢাল বের করেন, এই জায়গায় যদি আপনি ঢাল বের করেন, তাহলে কত আপনার 2/5, যেটা কত 0.4। আর এই জায়গায় যদি আপনি ঢাল বের করেন তাহলে কি আসবে? পরিবর্তনটা হচ্ছে 20 ডিভাইডেড বাই এক্স এর পরিবর্তন কত? 4, 5, দ্যাট মিনস 4। তাহলে এক জায়গায় দেখেন ঢালটা আসতেছে মাত্র 0.4, আর আরেক জায়গায় চলে আসতেছে কত? 4। তাহলে দেখেন আমাদের কত বড় পার্থক্য, একটা 20/5, অ্যান্সারটা আসতেছে 4। তাহলে একটা জায়গায় আসতেছে শুধু 0.4, আর একটা জায়গায় আসতেছে হচ্ছে আমার 4। তাহলে হচ্ছে আমরা বুঝতে পারতেছি একটা গ্রাফ যখন যায় রিয়েল লাইফে, কোনো একটা জিনিস যখন ইনপুটের সাথে আউটপুট চেঞ্জ হয়, এক একটা পয়েন্টে পরিবর্তনের হারটা এক এক রকম থাকে। কোথাও অনেক দ্রুত পরিবর্তন হয় যেমন এই জায়গায়, কোথাও অনেক আস্তে আস্তে পরিবর্তন হয়। তো আমরা যখন নর্মাল ম্যাথমেটিক্স ছিল, তো আমরা তখন কি করতাম? ওভারঅল গড়ে কতটুক করে পার্থক্য হয় সেটা জাস্ট জানতাম। কিন্তু ক্যালকুলাস আসার পর কি হয়েছে? ডিফারেন্সিয়েশন একটা স্পেশাল টুল, ডিফারেন্সিয়েশন একটা স্পেশাল টুল, একটা স্পেশাল মাধ্যম। এই মাধ্যমে ভাইয়া কি করা যায়? এই মাধ্যমে যে কাজটা করা যায় সেটা হচ্ছে প্রত্যেকটা বিন্দুতে, ওই বিন্দুতে এক্স্যাক্টলি কি রেটে চেঞ্জটা হচ্ছিল, ওই বিন্দুতে খুব অল্প একটু ইনপুট চেঞ্জ হলে আউটপুটটা কতটুকু চেঞ্জ হচ্ছিল, কি রেটে হচ্ছে আমার ইনপুটের সাথে সাথে আউটপুটটা ওই বিন্দুতে চেঞ্জ হচ্ছে, এইটা বের করা যায়। তাহলে ডিফারেন্সিয়েশন হচ্ছে এমন একটা টুল, এমন একটা টেকনিক, যেই টেকনিকের সাহায্যে কি করা যায় ভাইয়া? ইনপুটের হালকা একটু চেঞ্জ হলো ওটার কারেসপন্ডিং আউটপুটের চেঞ্জটা কতটুকু হয়, মানে প্রত্যেকটা পয়েন্টে রেট অফ চেঞ্জটা কত, সেটা মাপার যে স্পেশাল ম্যাথমেটিক্যাল টুল, দ্যাট ইজ কল ডিফারেন্সিয়েশন। ঠিক আছে? এইটা খুবই সহজে ছোট্ট ব্যাখ্যা ডিফারেন্সিয়েশনের। এইটা হচ্ছে আরো অনেক ডিটেলস ব্যাখ্যা আছে ভাইয়া, পরের ক্লাসে ইনশাল্লাহ বুঝাবো। ইন্টিগ্রেশন সম্পর্কে আজকে আর খুব কথা বলবো না, আপনারা অলরেডি অনেকটুকু সময় ক্লাস করছেন, টায়ার্ড হয়ে আছেন। আজকে আমি শেষ দিকে চলে আসছি, জাস্ট একটা কথা বলবো, আজকে যা যা পড়ানো হয়েছে, আগের 11টা ক্লাসে যা যা পড়ানো হয়েছে সবগুলো খুব সুন্দর করে নোট করবে। ভাইয়া বোর্ডে যে কয়টা লাইন লিখছে আপনি আপনার খাতায় নোটে অ্যাটলিস্ট ওই কয়টা লাইন তো লিখবেনই। হয়তো ভাইয়া একটা এক্সাম্পল দিছি, বোর্ডে লিখি নাই, মুখে বলতে বলতে চলে গেছে, আপনার কাছে ওটা স্পেশাল মনে হয়েছে, ওই অঙ্কটা ক্লাস নোটে আপনি তুলে রাখবেন, বা ওই কথাটা আপনি স্পেশালিটা বা হচ্ছে যে ওইটার সামারিটা জিসটা আপনি তুলে রাখবেন। এবং আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে বই থেকে অঙ্ক করতে যায় যে অঙ্কগুলো স্পেশাল মনে হবে, মানে কিছু আছে করলেই সূত্র বসাইলেই হয়ে যায়, ওগুলা না। কিছু একটা অঙ্ক করাইতে যা মিলে নাই, অনেক খটকা লাগছে, অনেক চিন্তা করে তারপর মাথায় আসছে, ওগুলো লাল কালার দিয়ে বক্স করে রাখবেন, স্পেশাল স্টার দিয়ে রাখবেন। কারণ পরীক্ষার আগে আপনি একটা চ্যাপ্টারে 100টা প্রবলেম আছে, সবগুলো তো দেখতে পারবেন না। ক্লাস নোটটা দেখবেন এবং ওই স্পেশাল লাল কালারের বক্স করা স্টার দেওয়া ওই অঙ্কগুলো জাস্ট দেখে যাবেন। মনের মধ্যে সাহস রাখবেন, অনেক এফোর্ট দিবেন। আর চারপাশে 10টা মানুষ যতটুকু কষ্ট করে তার থেকে একটু কষ্ট বেশি করবেন। এক একটা দিনের একটু বেশি কষ্ট, এই 5-10 মিনিট বেশি এফোর্ট দেওয়া, আধা ঘন্টা বেশি কষ্ট করা, 10টা ম্যাথ বেশি করা, এটাই একদিন আপনাকে ওই কনফিডেন্সটা দিবে যে বাকিরা সারাদিন চেষ্টা করলো এখন আর আমাকে টপকে যেতে পারবে না। আমার মেডিকেলের স্বপ্ন কেউ ছিনা নিতে পারবে না, আমার বুয়েটের ইলেকট্রিক্যালে সিএসসি তে পড়ার স্বপ্ন কেউ ছিনা নিতে পারবে না, আমি আমার জায়গায় যাবই। তো এই ব্যাপারটা এখন থেকেই, প্রথম থেকেই ইনশাল্লাহ ফলো করবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।